আসসালামু আলাইকুম সবাই। আম, আমি নুর ইয়াজদানি বলছি, প্রফেসর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন, এবং আমি আইসিসির কনসালটেন্ট হিসেবে এই এসআইটে প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত। তো আমি মেইনলি কভার করছি ব্রিজের উপরে। ব্রিজের 5টা সেশন আছে, আপনারা জানেন। এই পর্যন্ত আমরা 3টা করেছি, আজকে নিয়ে 3টা হবে। প্রথম সেশন ছিল প্রিলিমিনারি ব্রিজ ডিজাইন। সেকেন্ড সেশন গত মঙ্গলবার দিন ছিল, সরি সোমবার দিন ছিল ফ্লেক্সুরাল ডিজাইন এবং লোডের উপরে, অ্যাশটো লোডের উপরে। এবং অ্যাজ এ ফলো আপ আজকে আমরা দেখছি ব্রিজ ডেক ডিজাইন, কেমন করে ব্রিজ ডেক ডিজাইন করতে হবে অ্যাকর্ডিং টু অ্যাশটো এলআরএফডি, স্পেসিফিক্যালি 2017। তো আপনারা জানেন যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা কোশ্চেন অ্যান্সারে পোস্ট করতে পারেন ডিউরিং দ্য প্রেজেন্টেশন। যদি কোনো ক্রিটিক্যাল কোশ্চেন থাকে তাহলে মিস্টার সালমান গনি আমাকে জানাবে, অথবা তা না হলে আমি একসঙ্গে সবগুলো সেশনের শেষে যতগুলো সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। গত সোমবারের সেশনের পর আমি অনেক কোশ্চেন পেয়েছিলাম, খালি এখানে নয়, out of session, through Facebook এবং also through email. Thank you so much for all your interest. Think looks like people enjoyed the session. So আমি ওগুলো সবগুলো অ্যান্সার করতে পারিনি এখনো, আমি সরি অ্যাবাউট দ্যাট, আমি কোয়াইট বিজি। কিন্তু আমি ইনশাল্লাহ শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা কয়েকজন আপনারা আমার কাছে বই চেয়েছেন, বইয়ের নাম এবং কোডের নাম এবং কোডের কপি এবং সফটওয়্যার। আমি যদি সম্ভব হয়, আমার যতটুকু সম্ভব, আমি আপনাদেরকে 1-to-1 অ্যান্সার দিয়ে ওগুলো পাঠানোর চেষ্টা করব। তো ব্রিজ ডেক ডিজাইন টেক, আমি চিন্তা করি ব্রিজের বিভিন্ন কম্পোনেন্ট। আমরা যখন ব্রিজ ডিজাইন করি তখন আমরা তো পুরো ব্রিজটা একবারে ডিজাইন করি না। যে কোনো স্ট্রাকচারের মতো আমরা এক একটা কম্পোনেন্ট ডিজাইন করি, এবং সেই কম্পোনেন্টগুলো আমরা একসঙ্গে বসিয়ে কানেকশন দিয়ে হোক বা যেভাবেই হোক একটা পুরো স্ট্রাকচারকে আমরা ভিজুয়ালাইজ করি এবং আমরা কনস্ট্রাক্ট করি, ডিজাইন করি এবং মেনটেন করি। তো ডেক আমি যদি চিন্তা করি যে ক্রিটিক্যাল কম্পোনেন্ট কোনগুলো, সবগুলোই ক্রিটিক্যাল, সবগুলোই সেফটির সঙ্গে জড়িত, ব্রিজের সেফটি এবং ডিউরেবিলিটির সঙ্গে জড়িত। স্পেশালি আপনি যদি চিন্তা করেন ডেকটা আসলে ভেরি ক্রিটিক্যাল। এটা হচ্ছে একটা ব্রিজের প্রাইমারি লাইন অফ ডিফেন্স। কারণ ব্রিজের যে লাইভ লোড, যেটা হচ্ছে আমরা গত সেশনে আমরা জানলাম যে সেটা হচ্ছে একটা অ্যাস্ট্রো ট্রাক এবং লেন লোড। সেই লোডটা কিন্তু ডেকের উপরেই প্রথমে ওটাকে অ্যাপ্লাই করা হয়। কাজেই ডেক হচ্ছে প্রাইমারি লাইন অফ ডিফেন্স। ওই লোডটা পরে ডেক থেকে যাবে হচ্ছে গার্ডারের মধ্যে মোস্ট লাইকলি, তারপরে গার্ডার থেকে সেটা ট্রান্সফার হবে বেন ক্যাপে, বেন ক্যাপ থেকে যাবে পিয়ারে বা কলামে, সেখান থেকে যাবে ফাউন্ডেশন। এবং আমরা যদি চিন্তা করি ডেকের যে একটা পরিবেশ, ডেকটা হচ্ছে ভেরি ওয়াইড সারফেস, এবং এটাতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। যেমন এটাতে বৃষ্টি পড়তে পারে, ড্রেনেজের সমস্যা হতে পারে। আমেরিকায় যেটা হয় বা যে কোনো শীতকালীন দেশে যেটা হয়, এখানে আমরা উইন্টারের আইস এবং স্নো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এখানে ডিআইসিং সল্ট ইউজ করি। ডিআইসিং বা অ্যান্টি-আইসিং সল্ট ইউজ করলে, লবণ ইউজ করলে যা হয় যে আইস এবং স্নো ফর্ম করতে পারে না। কাজে আইস এবং স্নো ফর্ম করলে খুবই খারাপ ব্রিজের জন্য। সেটা খালি ব্রিজের সমস্যা মেইনলি চলাচলের জন্য না, হয়তো ব্রিজ বন্ধ করতে হতে পারে যেহেতু আইস ফর্ম করছে। এট দ্য সেম টাইম ওই সল্টটা কংক্রিটের ভিতরে গিয়ে আলটিমেটলি ডিউরেবিলিটি প্রবলেম সৃষ্টি করতে পারে। কারণ হচ্ছে যে সল্ট স্টিলের করোশনের জন্য ভালো নয়, আমি সবাই জানি সেটা আর কি। যাই হোক, কাজেই ডেকটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এবং ডিজাইনটা আমাদের ভালো মতো কেয়ারফুলি করতে হবে, জাস্ট লাইক সাম আদার কম্পোনেন্ট। তাই নয়, খালি ব্রিজের ডেকের মেনটেন্যান্সটা একটা বিরাট সমস্যা। আমি যেসব কারণে বললাম, ওভার দ্য লাইফ অফ দ্য স্ট্রাকচার ডেকটা হচ্ছে সাধারণত প্রথমেই সেটা ক্ষয় হয়ে যায়, ইম্প্যাক্টের জন্য, ভাইব্রেশনের জন্য, বা যে কোনো অন্য কারণেই হোক না কেন।
তো আমি কিছু ছবি দেখাচ্ছি এখানে, জাস্ট টু গিভ এন আইডিয়া। আপনারা সবাই হয়তো জানেন ডেক সম্বন্ধে, ব্রিজ ডেক সম্বন্ধে। এখানে আমি দেখছি যে একটা ডেক পোর করা হচ্ছে, কংক্রিট পোর করা হচ্ছে। টিপিক্যাল ডেক হচ্ছে সাধারণত কাস্ট ইন প্লেস হয়ে থাকে। পুরো প্রিকাস্ট হয়তো এখনো সম্ভব না, আসছে সেই দিন আসছে যখন পুরোটাই হয়তো প্রিকাস্ট হবে। আর পুরোটা পুরো থিকনেসটাই কাস্ট ইন প্লেস এখন পর্যন্ত হচ্ছে, অথবা পার্শিয়ালি কাস্ট ইন প্লেস উইথ প্রিফ্যাব্রিকেটেড ফর্মওয়ার্ক। যেমন আমি এখানে দেখছি এটা একটা মেটাল ফর্মওয়ার্ক প্রিফ্যাব্রিকেটেড, এটা একটা ব্রিজের ফর্মওয়ার্ক। এটাকে দিয়ে এখানে সংযুক্ত করে তার উপরে কংক্রিট পোর করা হবে। এবং আমি দেখছি এখানে যে সাপোর্ট গুলা, আমি জানি এগুলো হচ্ছে সাপোর্ট মেম্বার গার্ডার, ব্রিজের গার্ডার এগুলো আর কি। তো অ্যাডভান্টেজ হচ্ছে এই ধরনের ফর্মওয়ার্কে যে আমাকে ফর্মওয়ার্ক স্ক্যাফোল্ডিং করতে হবে না, নিচ থেকে আমাকে সাপোর্ট করতে হবে না, সেটা ভেরি ডিফিকাল্ট। আমরা যদি চিন্তা করি যে একটা ব্রিজ পানির উপরে অথবা হয়তো ট্রাফিকের উপরে, র্যাম্প বা সেই ধরনের কিছু ভায়াডাক্ট টাইপের, তাহলে এটা ডিফিকাল্ট। কারণ আমি যদি স্পেশালি পানি থেকে আমি একটা স্ক্যাফোল্ডিং বানাতে চাই, ইট উইল বি ভেরি ভেরি এক্সপেন্সিভ। সেই জন্য এই ধরনের সিস্টেম ভালো। এই ফর্মওয়ার্কটা রয়ে যাবে, এটা এটা নিচে থেকে যাবে এবং ম্যানুফ্যাকচারার যে এইসব ফর্মওয়ার্কের, মেটাল ফর্মওয়ার্কের, তারা আমাদেরকে স্পেসিফিকেশন দিবে যে কি থিকনেস ইউজ করব এবং কি ধরনের ফর্মওয়ার্ক ইউজ করলে আমার ডিজায়ারেবল স্ট্রেংথ যেটা অথবা ডাক্তারিতে যেটা সেটা আমি পাবো। এটা আমি দেখছি এটা কোয়াইট কমন আর কি। এখানে পাম্প করে, কংক্রিট পাম্প করে নিচ থেকে কংক্রিটটাকে এখানে পোর করা হচ্ছে ডেকের উপরে। ভলিউম কংক্রিটের জন্য আমরা জানি পাম্পিং ইজ ভেরি ডিজায়ারেবল। ম্যানুয়ালি করে এটা ডিফিকাল্ট, যদিও লেবার যদি সস্তা হয় তাহলে সেটা একটা অপশন। কিন্তু ইচ্ছা করলে আমরা মাস কংক্রিট পোর করে পাম্প করে ডেকটাকে আমরা 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 কাজ করতে পারি। পাম্পিং এর ভালো, পাম্পিং এফিশিয়েন্ট, কিন্তু পাম্পিং এর সমস্যা হয় অনেক সময়। যদি এই শুটটা খুব লম্বা হয় তাহলে যা হয় সাধারণত প্রেসার ডিফারেন্সিয়ালের জন্য আমাদের কোর সেগ্রিগেট করে যেতে পারে কংক্রিটের মধ্যে। তো আমরা জানি যে যদি কোর সেগ্রিগেট করে যায় তাহলে এই যে আউটপুট সেখানে হয়তো কংক্রিটের প্রপার্টি নিয়ে কিছু সমস্যা হতে পারে। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যদি আমি পাম্পিং ইউজ করি তাহলে আমাকে কেয়ারফুলি ডিজাইন করতে হবে। আমি যদি নিচ থেকে উপরে পাম্প করি তাহলে এক ধরনের সমস্যা হবে, যদি উপর থেকে নিচে পাম্প করি তাহলে আরেক ধরনের সমস্যা হতে পারে। আমরা দেখছি এখানে এই যে ব্রিজের ডেক, এই স্টিলটা ইম্পর্টেন্ট, রিবার যেগুলো আমরা বলি, এবং আমরা দেখছি এটা সবুজ কালারের। আমি শিওর না আপনারা জানেন কিনা এই সবুজ কালারের মানে কি। এটাকে আমরা বলি এপক্সি কোটেড রিবার। তো আমি যে আগে বললাম যে ডেকের ডিউরেবিলিটি নিয়ে যে সমস্যা, ক্র্যাকিং এন্ড স্কেলিং এন্ড ডিলামিনেশন, তাহলে যদি স্টিল থাকে সেই স্টিলটা হয়তো সহজেই করোশন হয়ে যাবে, সেটা ডেকের জন্য ভালো নয়। কাজে এই এপক্সি কোটেড রিবার ইউজ করে আমরা ডেকের করোশন মিনিমাইজ করতে পারি। এটা অ্যাভেলেবল, মার্কেট অ্যাভেলেবল। এবং এখন ইউএসএ তে যা হচ্ছে, যে কোনো নতুন ব্রিজ স্পেশালি টেক্সাসে যদি আমরা বানাই তাহলে আমাদের ডেকে এই ধরনের রিবার ইউজ করতেই হবে এবং অন্য কোনো আনপ্রোটেক্টেড স্টিল ইউজ করা যাবে না। আমি আমি আই থিঙ্ক লাস্ট সেশনে একজন কোশ্চেন করেছিল যে ব্রিজের সার্ভিস লাইফ 100 বছরের উপরে কিভাবে বাড়ানো যায়। এটা ওয়ান অফ দ্য ইজি ওয়ে টু ডু দিস আর কি। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং দেখানো হয়েছে যে এটা করলে ব্রিজের ডিউরেবিলিটি অনেক বেড়ে যাবে। যাই হোক, এখানে দুই ধরনের স্টিল দেখছি। একটা স্টিল যাচ্ছে along the span of the bridge, আরেকটা স্টিল যাচ্ছে অ্যাক্রস স্প্যান অফ দ্য ব্রিজ। আমরা ইমাজিন করতে পারি যে এখানে হচ্ছে গার্ডার লাইন, আমি দেখছি এখানে এটা একটা গার্ডার, এটা একটা গার্ডার, এবং এই স্ল্যাবটা স্প্যান করছে বিটুইন দ্য টু গার্ডার্স। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে গার্ডারের স্প্যান হচ্ছে along the bridge সবসময়, মোস্ট অফ দ্য টাইম, while the deck স্প্যান হচ্ছে across the bridge, এবং সেভাবে আমরা এটাকে ডিজাইন করব। আরো আরো কিছু দেখি ছবি এখানে।
এটা একটা নতুন সিস্টেম। আমি যেখানে আগে বললাম যে মেটাল প্যান ফর্মওয়ার্ক, এটা হচ্ছে কংক্রিটের প্রিফ্যাব্রিকেটেড ফর্মওয়ার্ক। সো এগুলো হচ্ছে আমরা বলি প্রিকাস্ট প্যানেল, যেটা সাধারণত প্রিস্ট্রেসড হয়ে থাকে। আমি দেখছি এখানে যে প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড দেখা যাচ্ছে এখানে যে এটা প্রিস্ট্রেস সাইডওয়াইজ। কাজে এটা টিপিক্যালি 100 মিলিমিটার থিক, আবার 4 ইঞ্চি থিক। এটা ভেরি পপুলার এখন এই দেশে, আমেরিকায়, যেটা প্রিফ্যাব্রিকেটেড করে প্রিস্ট্রেস করে একটা চিকন 4 ইঞ্চি একটা ওয়াইড একটা প্যানেল, সেটা আমরা এখানে বেশ বসাচ্ছি ব্রিজের উপরে। এগুলো হচ্ছে গার্ডার লাইন দেখতে পাচ্ছি এখানে আমরা। কাজেই অ্যাডভান্টেজ আগের মতো। অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাকে ফর্মওয়ার্ক সিম্পলার, সাপোর্টিং সিম্পলার, এটা রয়ে যাবে এখানে। ইট উইল স্টে হিয়ার। আমি দেখতে পাচ্ছি এখানে যে এটা টাই গার্ডার, ডাবল বার এক্সপোজড প্রিকাস্ট আই গার্ডার, এবং এটা হচ্ছে সেই প্রিকাস্ট প্যানেল, কংক্রিট প্যানেল। তার উপরে আমরা আরো 4.5 ইঞ্চি মতো কাস্ট ইন প্লেস কংক্রিট পোর করবো। এর উপরে এই স্টিল থাকবে, এবং দেখা যাচ্ছে এখানে যে কংক্রিট পোর করা হচ্ছে। অ্যাডভান্টেজ হলো যে এটা একটা কম্পোজিট স্ট্রাকচার হয়ে যাবে। এই প্রিকাস্ট প্যানেলটা কাস্ট ইন প্লেসের সঙ্গে কম্পোজিট হয়ে ইট উইল গিভ মি লট অফ স্ট্রেংথ। এবং এই গার্ডারটাকে আমি একটা টিবিম হিসেবে ডিজাইন করবো, অ্যাসুমিং যে ফ্ল্যাঞ্জটা হচ্ছে কম্পোজিট। সো আমি এফেক্টিভ ফ্ল্যাঞ্জ উইথ এখানে ইউজ করবো। এগুলো হচ্ছে সিস্টেম, বিভিন্ন সিস্টেম। এই ধরনের সিস্টেম ইউজ করলে লেবার কস্ট অনেক কমে যাবে। ব্রিজের যে কনস্ট্রাকশন টাইম, এটা অনেক কমে যাবে। কাজে এটা সামথিং টু থিঙ্ক অ্যাবাউট, একটা পসিবল সলিউশন ডেকের জন্য। Hello. Sorry to interfere. Yes, I think you are sharing the whole screen. I guess it would be better if you may share only the content. Okay. You can stop sharing and then reshare. আমার উদ্দেশ্য হচ্ছে, আমি বলি, আমি দেখাতে চাচ্ছিলাম অ্যাস্টো আর কি। এটা কি পসিবল হবে? না, অ্যাস্টো চ্যাপ্টার আছে, মানে কোনো অসুবিধা আছে? ও আচ্ছা আচ্ছা, না না, তাহলে সমস্যা অসুবিধা হলে অসুবিধা লাগে। I need deliberately, so I can show them AASHTO. Okay, sir. Then it's okay. You may go on. If you want, I can unshare it, and I can hide this. No, sir. It's okay. Okay, deliberately. I know. Okay, এটা একটা অপশন আমি আমার ক্লাসে ইউজ করি। হোল স্ক্রিন ইউজ করলে তখন পুরোটা দেখানো যায় না। আমি সরি অ্যাবাউট দ্যাট, বাট আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যে AASHTOটা দেখানো আর কি আজকে। সো এনিওয়ে, থ্যাংক ইউ মিস্টার সালমান। সো ফিনিশিং এর জন্য এখানে আমরা দেখছি যে এখানে স্ক্রিডিং করে ফিনিশিং করা হয়। এই ধরনের ফিনিশিং করা হয়ে থাকে, এবং এটা সাধারণত মেশিন ইউজ করে করা হয়ে থাকে। আমি রিসেন্টলি কথা বলছিলাম আমার বন্ধু ডক্টর ইশতিয়াক আহমেদ বুয়েটের সঙ্গে, উনি কাজ করছেন এই ধরনের প্রজেক্টে, এবং আমরা কথা বলছিলাম যে কিভাবে গ্রুভ তৈরি করা যায় ব্রিজের উপরে। কারণ গ্রুভের অ্যাডভান্টেজ হচ্ছে যে ট্রাফিক, যে টায়ারের ফ্রিকশন, সেটা হয়তো বেটার হবে, এবং না হলে স্মুথ হলে তো হয়তো কোনো টায়ারের ফ্রিকশনের সমস্যা হতে পারে। এগুলো স্পেসিফিকেশন আছে কিভাবে গ্রুভ করে ট্র্যাকশন বাড়ানো যায় ট্রাকের টায়ারের সঙ্গে। আমরা তাহলে ডিজাইনে যাই, এবং আমি আজকে চেষ্টা করব AASHTO কোডের কপিগুলো দেখানোর জন্য যতটুকু সম্ভব। আমাকে স্ক্রলিং করতে হবে, এটা হয়তো বেটার, কারণ আমি হয়তো বুঝছি যে AASHTO, কিন্তু AASHTO কোন জায়গায় সেই ইকুয়েশন গুলো আছে জানতে পারলে হয়তো আমাদের সবারই সুবিধা হবে। তো ডেকের রিপ্লেস করা সম্ভব? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা চিন্তা করছি যে হ্যাঁ, ডেকটাকে কি ভবিষ্যতে অনেক সময় যা হয়, আমি যে বললাম যেসব বিভিন্ন কারণে ডেকের ডিটারিয়েশন হতে পারে, ওয়েদারিং এর জন্য হতে পারে, ফ্রিকশনের জন্য হতে পারে, বা করোশনের জন্য হতে পারে, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিপ্লেস এ ডেক। সেই জন্য ইটস অলওয়েজ মেক সেন্স টু ডিজাইন ইট রাইট দ্য ফার্স্ট টাইম। প্রথমেই যদি ঠিকভাবে ডিজাইন করা হয়, কনজারভেটিভলি ডিজাইন করা হয়, এবং কনজারভেটিভলি কনস্ট্রাক্ট করা হয়, তাহলে এটার এক্সট্রা রিজার্ভ ক্যাপাসিটি থাকবে, যেটা হয়তো ভবিষ্যতে ব্রিজের ডিউরেবিলিটির জন্য হেল্প করতে পারে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে কংক্রিট কভার,
সেটাও ঠিকমতো প্রোভাইড করতে হবে। সেটা আমি আজকে আলাপ করব যে অ্যাস্ট্রো কভার কতটুকু। একটা কভার হচ্ছে ডেকের উপরের জন্য, আরেকটা হচ্ছে নিচের জন্য, এবং কিভাবে সেটা প্রোভাইড করতে হবে। কাজেই আমি যে আগে বললাম বিভিন্ন অন্য কারণে টেম্পারেচার চেঞ্জ, গ্রেডিয়েন্ট এবং কংক্রিটের ক্রিপ হবে, শ্রিঙ্কেজ হবে, সেই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। I cannot emphasize enough how important element it is in terms of sustainability and durability of a bridge. আমরা চলে যাই ডেকের যে একটা কি বলে এটাকে স্ট্রাকচারাল সিস্টেম যেটা ডেকের, সেটা দেখার জন্য। সো এখানে আমরা দেখছি যে এটা একটা প্ল্যান ভিউ। এটা প্ল্যান ভিউ বুঝতে পারছি আমরা উপর থেকে দেখছি ডেকটাকে। টিপিক্যালি যা হয়, যদি ট্রাফিক ডিরেকশন এইভাবে হয়, তাহলে গার্ডারগুলো সাধারণত প্যারালাল হয়ে থাকে ট্রাফিক ডিরেকশনের উপরে। সো এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল গার্ডার্স। এটা বিভিন্ন সাইজে হতে পারে, বিভিন্ন শেপে হতে পারে, গার্ডারগুলো বিভিন্ন স্প্যান লেংথ হতে পারে। তা আমাদের চিন্তা করতে হবে যে ডেকটা কিভাবে ওরিয়েন্টেড। যেটা আমি আগে বললাম, ছবিতে দেখলাম, যদি গার্ডার লাইন এরকম হয়, তাহলে ডেকের স্প্যান হবে এইভাবে। আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে না, ডেকটা এভাবে ওরিয়েন্টেড নয়, ডেকটা এইভাবে ওরিয়েন্টেড। কারণ আমরা জানি ওয়ান ওয়ে স্ল্যাবের যে ডিজাইন কনসেপ্ট, সেটা হচ্ছে যে যদি 2:1 রেশিওর বেশি হয়, তাহলে আমরা ক্যাটাগরাইজ করি স্ল্যাবটাকে অ্যাজ এ ওয়ান ওয়ে স্ল্যাব, এবং ডেকটা এসেনশিয়ালি স্ল্যাব। ডেকটা কিছুই নয়, আমরা বিল্ডিং এ বলি স্ল্যাব, এবং কংক্রিটে আমাদের ব্রিজে বলি এটাকে ডেক। তো সেই জন্য যেহেতু আমরা দেখছি যে এই লেংথের অনেক বেশি, 5, 6 বা 7 গুণ বেশি, কাজেই the deck has no choice but to be one way. কোশ্চেন হচ্ছে যে কতগুলো স্প্যান আছে। আমি দেখছি এখানে যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্প্যান আছে। কাজে আমাকে এই স্ল্যাবটাকে, ডেকটাকে আমাকে 6টা স্প্যান হিসাবে ডিজাইন করতে হবে অ্যাজ এ কন্টিনিউয়াস বিম। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। এটাই হচ্ছে এসেন্স কিভাবে ডেক ডিজাইন করা যায়। আমরা জানি বিল্ডিং এ 2 ওয়ে স্ল্যাব ইজ কোয়াইট কমন, 1 ওয়ে স্ল্যাবও হয়তো কমন, কিন্তু ব্রিজে অলমোস্ট 100% অফ দ্য টাইম ডেকটা হচ্ছে 1 ওয়ে। সেভাবে আমাদেরকে সে ডিজাইন করতে হবে এবং কনফিগার করতে হবে। ক্রস সেকশন যদি নেই, তো আমি এখানে দেখালাম যে এখানে আমি এটা প্ল্যান ভিউ দেখাচ্ছি। আমি যদি ক্রস সেকশন নেই এইভাবে থ্রু দ্যাট ব্রিজ, তাহলে আমরা দেখবো এটা। সো এটা একটা আর্টিস্ট রেন্ডিশন। আমি দেখাচ্ছি এখানে সাপোর্ট গার্ডার, আই গার্ডার দেখাচ্ছি। যে কোনো গার্ডার হতে পারে, বক্স গার্ডার হতে পারে, টি বিম হতে পারে, আদার শেপ, ইউ বিম হতে পারে, ওপেন শেপ হতে পারে, ক্লোজ শেপ হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ডেকটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডেক, এবং এটা হচ্ছে আমরা জানি এটাকে বলে ব্যারিয়ার। টিপিক্যালি যা হয়, এখানে একটা ওভারহ্যাং থাকে ডেকের, এবং ফ্রম হিয়ার টু দেয়ার এটা হচ্ছে ডেকের স্প্যান, আমি যা বললাম, বিটুইন গার্ডার টু গার্ডার, এবং এটা হয়তো কন্টিনিউ করতে পারে। আমরা চিন্তা করি যে ডেকের বিহেভিয়ারটা কি। যদি আমি চিন্তা করি যে হ্যাঁ, এখানে আমি একটা লোড অ্যাপ্লাই করছি উপরে, ডেড লোড, ডেকের ডেড লোড, তারপরে ট্রাফিক লোড, লাইভ লোড, ট্রাক লোড, লেন লোড, তাহলে যা হবে এটা ডিফর্ম করবে এইভাবে। দেখছি এখানে এটা ক্যান্টিলিভার হিসাবে এটা ডিফর্ম করবে, এরকম ভাবে ডিফ্লেক্ট করবে। আমরা বুঝতে পারছি যে এখানে ফ্রি এন্ড আর যে একটা ডিফ্লেকশন থাকবে। এখানে কোনো ডিফ্লেকশন থাকবে না যেহেতু সাপোর্ট। এখানে এসে এটা আবার রিভার্স করবে, কার্ভেচার এভাবে হবে, এবং এখানে এসেও কার্ভেচার রিভার্স করবে। কাজেই আমাদের কনসেপ্ট মেকানিক্স অফ ম্যাটেরিয়াল থেকে আমরা জানতে পারি যে এখানে হবে একটা নেগেটিভ মোমেন্ট, এখানে হবে একটা নেগেটিভ মোমেন্ট, পজিটিভ মোমেন্ট, রাইট? এখানে একটা পজিটিভ মোমেন্ট হবে, এবং এটা পুরোটাই, এই ওভারহ্যাংটা পুরোটাই নেগেটিভ মোমেন্টে রয়ে যাবে। আমাকে স্টিলটা ওরিয়েন্ট করতে হবে। তো যে আমি যদি দেখি এখানে
এখন আমরা বুঝতে পারছি যে এই যে লেয়ারটা, উপরের লেয়ার যেটা আমরা লিভার লেয়ার বলি, এটা উপরে প্লেস করা হয়েছে ডেলিবারেটলি এই নেগেটিভ মোমেন্টটা নেওয়ার জন্য। এখানে এই লেয়ারটা এই নেগেটিভ মোমেন্ট নিবে। যে লেয়ারটা, এটা একটা মেইন স্টিল, এটা মোমেন্ট, এটা নিবে এই মোমেন্টটা, এটাকে আমরা বলি পজিটিভ ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল। কাজে এটার কাজ হচ্ছে এটা নাও, সাধারণত আমরা ডিসকন্টিনিউ করি না, কাজে আমরা দুটো ম্যাট প্রডিউস করি, একটা উপরে এবং একটা নিচে। এটা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট। এবং বুঝতে পারছি যে এটা এভাবে ওরিয়েন্টেড কেন, কারণ হলো যে এটা হচ্ছে স্প্যান, স্ল্যাবের স্প্যান। কিন্তু এটা শেষ না, আমাদের আগে আরো দু ধরনের স্টিল ইউজ করতে হবে। একটা হচ্ছে এইখানে উপরে, যেটা সাধারণত এই নেগেটিভ স্টিলের সঙ্গে টাই করা হয়। এটার কাজ, এটাকে বলি আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল। আমরা জানি এটা এসিআই কোড থেকে বা বিএনবিসি থেকে এটা দিতেই হবে টু প্রিভেন্ট অর মিনিমাইজ শ্রিঙ্কেজ ক্র্যাক অ্যান্ড টেম্পারেচার ক্র্যাক। যেখানেও সেটাকে, এটা রেশিও অবশ্য অ্যাস্ট্রোতে ডিফারেন্ট, বিএনবিসি থেকে ডিফারেন্ট, যেটা আমরা আজকে দেখব। নিচে যে স্টিল, এটা কিন্তু নতুন, এটা বিল্ডিং এ দেওয়া হয় না, এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। এটাকে টাই করা হয় পজিটিভ স্টিলের সঙ্গে। কাজ হচ্ছে এই যে লাইভ লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে অথবা ডেড লোড অ্যাপ্লাই করা হচ্ছে ব্রিজের উপরে, সেইটাকে পজিটিভ স্টিলের সঙ্গে অ্যাডে করে ডিস্ট্রিবিউট করার জন্য, যাতে কোনো স্ট্রেস কনসেন্ট্রেশন না হয়ে থাকে। একটা মেজর ডিফারেন্স, এটা বিল্ডিং এ দেওয়া হয় না, কিন্তু ব্রিজে আমাদের ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দিতেই হবে। কাজে আমরা এখন নোট করি 4 ধরনের স্টিল: নেগেটিভ স্টিল, পজিটিভ স্টিল, টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল এবং ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। এই দুটো কিন্তু ওরিয়েন্টেশন ডিফারেন্ট। এই দুটো হচ্ছে অ্যালং দ্য স্প্যান। তো এটা হচ্ছে অ্যালং দ্য স্প্যান, এটা হচ্ছে অল দ্য ওয়ে টু দ্য স্প্যান লেংথ, এটা হচ্ছে অ্যাক্রস দ্য স্প্যান। তো আমি যা বললাম আগে, ওই কভারের কথা বললাম, ভেরি ইম্পর্টেন্ট কভারের কথা যেটা বলেছি আগে। কারণ হচ্ছে যে আই ক্যানট এমফাসাইজ এনাফ যে কভারটা কত জরুরি। কভার মানে হচ্ছে যে এক্সট্রিম যে স্টিল বিমের ক্ষেত্রে সেটা হবে স্টিরাপ, তার বাইরে আমাদের কতটুকু আমরা কংক্রিট ব্যবহার করব, সেটা ভেরি ইম্পর্টেন্ট ডিউরেবিলিটির জন্য। কারণ কভার যদি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে হয়তো হয়তো সাস্টেনেবিলিটি প্রবলেম হতে পারে, করোশন হতে পারে স্টিলের। কাজেই কভার নিয়ে আমাদের কোনো সংশয় থাকা উচিত নয়। এবং কংক্রিট সস্তা, কংক্রিটের দাম বেশি নয় রিলেটিভলি স্পিকিং। কাজেই আমি অলওয়েজ অ্যাডভাইস করি আমার স্টুডেন্টদেরকে অথবা কনসালটেন্টদেরকে যে আমরা মিনিমাম কভার ইউজ করবোই। ব্রিজের ক্ষেত্রে স্পেশালি আমরা যদি চিন্তা করি, ব্রিজটা হচ্ছে হাইলি এক্সপোজ স্ট্রাকচার এনভায়রনমেন্টে। একটা ব্রিজ কখনো বিল্ডিং এর ভিতরে হয় না, হতে পারে রেয়ার কেসেস, সবসময় ব্রিজটা বাইরে থাকে। কাজে এটা এক্সপোজ টু দ্য এনভায়রনমেন্ট, টেম্পারেচার, বৃষ্টি, আমাদের এখানে স্নো হয়, আইস হয়, গাড়ির থেকে লিক করে মোটর অয়েল পড়তে পারে, অ্যান্টিফ্রিজ পড়তে পারে, এবং অ্যাব্রেশন, টায়ারের অ্যাব্রেশন হতে পারে। এইসব কারণে এই এক্সপোজারের জন্য কাভারটা আরো বেশি ইম্পর্টেন্ট ফর ব্রিজেস। কিন্তু এই জন্য না, খালি ডেকের জন্য নয়, এটা প্রযোজ্য সব ব্রিজের কম্পোনেন্টে। গার্ডারের জন্য প্রযোজ্য, বেন ক্যাপের জন্য প্রযোজ্য, স্পেশালি পিয়ারের জন্য খুবই প্রযোজ্য। কারণ হচ্ছে পিয়ারের সঙ্গে এবং ফাউন্ডেশনের সঙ্গে সয়েলের কন্ট্যাক্ট থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে সেইভাবে এটাকে ইউজ করতে হবে। সো অ্যাস্টো যা বলে, আমি চ্যাপ্টার 9-এ যেতে পারি এখন হয়তো। এটা লেট মি গো দেয়ার। I will like try to go to page 97, see if I can go there now. অ্যাস্টো চ্যাপ্টার 9 দেখতে পাচ্ছেন আপনারা। So let's go to 97. আমি হাইলাইট করে দেখাচ্ছি যে এটা হচ্ছে সেকশন 9, চ্যাপ্টার অ্যাস্টোর চ্যাপ্টার 9 ডেকের উপরে, কমপ্লিটলি ডেকের উপরে।
চ্যাপ্টার 5 হচ্ছে কংক্রিট ইন জেনারেল, এবং চ্যাপ্টার 9 হচ্ছে স্পেশালি ফর ডেক। সেখানে বলছে যে মিনিমাম 7 ইঞ্চ হতে হবে ডেপথ। এটা হচ্ছে এটা আমি 7 ইঞ্চি নিচে কোনো ডেক থিকনেস ইউজ করতে পারবো না। স্কিউড ডেক বলা আছে। আমরা এখানে যাব, আজকে দেখব কিভাবে ডিজাইন করতে হবে স্ল্যাব, কিন্তু আমি দেখাতে যাচ্ছিলাম এটা কভারটা, কাজে আল গো দেয়ার নাও। 5, 10, 1. Okay, let's go there and see chapter 5. এটা হচ্ছে চ্যাপ্টার 5। রোল করে উপরে যাব, বিভিন্ন ধরনের আপনাদের থাকে। এটা হচ্ছে কভার, এটা হলো যেটা বলছিলাম কভার ফর আনপ্রোটেক্টেড মেইন। এটা হচ্ছে আনপ্রোটেক্টেড মেইন রিইনফোর্সমেন্ট, কিন্তু এটা কিন্তু এপক্সি কোটিং এর জন্য নয়। কারণ এটা হচ্ছে যদি কোনো স্টিল কমপ্লিটলি আনপ্রোটেক্টেড হয়, তাহলে আমরা বুঝতে চেষ্টা করি যে কাভারের মানে কি। এটা কিন্তু বিএনবিসি থেকে অনেক ডিফারেন্ট। কাজে আই কশন ইউ নট টু ইউজ বিএনবিসি অর এসিআই। এটা অনলি ব্রিজের জন্য, অ্যাস্টো যদি ফলো করি আমরা। এটা বোঝা খুব ইজি। যেমন আমাদের একটা ব্রিজ থাকে কোস্টাল এরিয়াতে, ডাইরেক্ট এক্সপোজার টু সল্ট ওয়াটার, আমরা অবশ্যই জানি যে এটা হলে তো জিনিসটা ভালো নয়, কারণ হচ্ছে যে করোশনের চান্স বেশি। সেখানে আমাদেরকে 4 ইঞ্চি ইউজ করতে হবে, which is very significant. যদি আর্থের এগেনস্টে পোর করা হয়, যেমন হচ্ছে একটা রিটেনিং ওয়াল ব্রিজের, অথবা ফাউন্ডেশন, অথবা ইভেন পিয়ার, তাহলে আমাদের 3 ইঞ্চি মিনিমাম ইউজ করতে হবে। কোস্টাল এরিয়া, এটা ইন্টারেস্টিং। কোস্টাল কিন্তু ডাইরেক্ট এক্সপোর্টের সল্ট না, সেখানে আমাদের 3 ইঞ্চি ইউজ করতে হবে। আমি যে আগে বললাম যে ডিআইসিং সল্ট যদি প্রয়োগ করা হয়, বাংলাদেশে হয়তো প্রযোজ্য নয়, সেখানে 2.5 ইঞ্চ। যদি ওয়ার এন্ড টিয়ার হয় ডেকের উপরে, তাহলে 2.5 ইঞ্চ এন্ড সো অন। ইন্টেরিয়ার হলে এটা অবশ্য ঠিক ব্রিজের ক্ষেত্রে ঠিক প্রযোজ্য না, এটা আর কি হয়তো কোনো ট্রান্সপোর্টেশন স্ট্রাকচার হতে পারে যেখানে নাকি কংক্রিট ইউজ করা হয়, সেখানে হয়তো 1.5। এনিওয়ে, আমি যদি কাস্ট ইন প্লেস ডেক ইউজ করি, তাহলে আমার ডিপেন্ড করে বার সাইজের উপরে। যদি 11 নাম্বার বার, এটা ইউএস সিস্টেমে, বা ছোট হয়, তাহলে 1 ইঞ্চি বটমে। এবং ডেক সারফেস যদি উপরে হয়, এটা ঠিক মতো ঠিক পরিষ্কার করে বলা নাই, কিন্তু যেহেতু বলছে চেইন ওয়্যার, তার মানে এটাই হবে। এটা হচ্ছে উপরে 2.5 ইঞ্চি। কাজে মনে রাখতে হবে ডেকের জন্য উপরের কভার হচ্ছে 2.5 ইঞ্চ, এবং নিচের জন্য হচ্ছে 1 ইঞ্চ। তারপরে প্রিকাস্টিং এর জন্য অন্য ধরনের দেওয়া আছে, পাইলের জন্য এটা, বক্স কালভার্টের জন্য এটা, এবং সো অন। কাজেই আমি একটা আজকে এক্সাম্পল করবো, সেখানে দেখাবো কিভাবে এইগুলো ইউজ করে আমরা ডেকের স্ট্রেংথ আমরা 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 ডেভেলপ করতে পারি। এটা আমি এখানে দেখিয়েছি। এখানে এইটা হচ্ছে টেবল, এবং আরো কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে বলেছি ডেক সম্বন্ধে। যে আমরা যা কতবার জানলাম গত সোমবার, যে 4টা লিমিট স্টেট আছে, এবং যেহেতু ডেক একটা বেন্ডিং মেম্বার, সেই ওইগুলো এখনো প্রযোজ্য। এই 4টা লিমিট স্টেট, স্ট্রেংথ লিমিট স্টেট, সার্ভিসিবিলিটি লিমিট স্টেট, ওই সবগুলাই ডেকের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখবো ডেকের অ্যানালাইসিস মেথড কি, চ্যাপ্টার 9-এ দেখবো। মিনিমাম কভার দেখলাম। এখানে একটা বলা আছে যে কতবার যে স্কিউ বলেছিলাম, স্কিউ অ্যাঙ্গেল, সেই স্কিউ অ্যাঙ্গেলটা যদি 25 ডিগ্রি কম হয়, তাহলে আমাদেরকে প্রাইমারি রিবার যেটা বেন্ডিং, এটা স্কিউ অ্যাঙ্গেল ডিরেকশন নিতে হবে। আদারওয়াইজ যদি 25-এর বেশি হয়, তাহলে আমাদের নর্মাল টু দ্য সাপোর্টিং বিম দিতে হবে। এটা একটা অ্যাস্ট্রো প্রভিশন, যেটা ফলো করতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কাভারের উপরে ওয়াটার সিমেন্ট রেশিওর একটা এফেক্ট আছে। যেমন এখানে এটা 100 থেকেই, ওই যে আমি চ্যাপ্টারে গেলাম সেখানেই দেওয়া আছে প্রিভিয়াস পেজে। আমাকে এই যে আমি যে কাভারটা বের করলাম এই টেবিল থেকে, যেটা আমি দেখালাম, সেখানে আমাকে ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে মডিফাই করতে হবে। এটা কিন্তু বিএনবিসি তেও নাই, এটা এসিআই তে নাই বিল্ডিং এর জন্য, কিন্তু
অ্যাস্ট্রো যা চিন্তা করছে হচ্ছে যে হ্যাঁ, যেহেতু ডিউরেবিলিটি বিগ ইস্যু, ব্রিজের জন্য ওয়াটার সিমেন্ট রেশিওটা ইজ এ কি ফ্যাক্টর, সেটা আমাদেরকে কভারের মধ্যে রিপ্রেজেন্ট করতে হবে। যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.4 এর কম হয়, তাহলে এই কভারগুলা আমাকে 0.8 দিয়ে রিডিউস করতে হবে। যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 এর বেশি হয়, তাহলে আমাকে 1.2 দিয়ে মডিফাই করতে হবে। তো আমরা দেখছি যে যত ওয়াটার সিমেন্ট রেশিও বাড়বে, তত আমাদের কাভারটাকে বাড়াতে হবে বাই 20%। তার মানে হচ্ছে যদি আমি 1 ইঞ্চি ইউজ করতাম, সেখানে আমাকে 1.2 ইঞ্চি ইউজ করতে হবে। তো ওয়াটার সিমেন্ট রেশিওটা ইম্পর্টেন্ট। আমি আশা করি সবাই ওয়াটার সিমেন্ট রেশিও সম্বন্ধে জানেন, এবং সেটা কিভাবে বের করি আমরা স্লাম্প টেস্ট করে, সেটা আমরা জানি। আমরা এটার জন্য স্লাম্প টেস্ট ইউজ করি। যদি আমি সেলফ কনসলিডেটিং কংক্রিট ইউজ করি, যেটা আমরা এখন অনেক ইউজ করছি ডেকের জন্য, সেখানে আমরা ফ্লো টেস্ট ইউজ করি, এসটিএম, সেখানে আমরা স্লাম্প ইউজ করি না। তো এটা একটা মনে রাখার বিষয়। তারপরে হচ্ছে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। যদি আমি পোস্ট টেনশন ইউজ করি ডাক্টের জন্য, একই কভার ইউজ করতে হবে, সেম অ্যাজ মেইন রিনফোর্সিং, হাফ অফ ডাক্ট ডায়ামিটার, এটা একটা ক্রাইটেরিয়া। তিনটা জিনিস আমাকে টেস্ট করতে হবে, এবং যেটা কন্ট্রোলিং সেটা আমি ইউজ করবো ফর পোস্ট টেনশনিং ডাক্ট। কারণ হচ্ছে যে পোস্ট টেনশনিং ডাক্ট স্টিলে হয়ে থাকে, সেটাও করেশন হতে পারে, এই জন্যই এই ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে। এবং যদি আমি এপক্সি কোটেড রিবার ইউজ করি, যেটা আমি আগে বললাম ওই সবুজ কালারের করেশন প্রোটেকশনের জন্য, সেখানে আমাকে ইন্টেরিয়র এক্সপোজার ইউজ করতে হবে। কাজে এটা আমাদের অ্যাস্ট্রো বলছে যে যদি এপক্সি কোটেড রিবার হয়, করেশনের চান্স অনেক কমে যায়। কাজে সেই ক্ষেত্রে আমরা ইন্টেরিয়র এক্সপোজার ইউজ করতে পারি। অল ইজ এ ভেরি ইউজফুল ইনফরমেশন। কভার সম্বন্ধে জানলাম, আমরা ডেকের বিহেভিয়ার সম্বন্ধে জানলাম। এখন আমরা দেখব কিভাবে ডেক ডিজাইন করতে হয়। মেথড আছে অ্যাস্ট্রোতে। আমরা বিএনবিসি ইউজ করব না, আমরা এসিআই ইউজ করব না। আমরা জানি যে এসিআই 318-এ একটা চ্যাপ্টার আছে ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনের উপরে, এবং আরেকটা চ্যাপ্টার আছে টু ওয়ে স্ল্যাব ডিজাইনের উপরে, যেটা আমরা জানি যে সেটার ক্রাইটেরিয়া কোয়াইট ডিফারেন্ট। সরি, তো সেগুলো আমরা ইউজ করবো না এখানে। আমরা এখানে স্ট্রিক্টলি অ্যাস্ট্রো মেথড ইউজ করব। তো অ্যাস্ট্রোতে 4টা মেথড দেওয়া আছে। একটা হচ্ছে স্ট্রিপ মেথড, আমি আজকে ইউজ করব একটা এক্সাম্পলে। এটা সর্ট অফ সিমিলার টু বিএনবিসি। আমরা জানি এসিআই তে এবং বিএনবিসি তে আমরা একটা 12 ইঞ্চি একটা স্ট্রিপ নিয়ে ডিজাইন করি অ্যাজ এ বিম। সেটা আমরা এখানে দেখব কিভাবে অ্যাস্ট্রো সেই স্ট্রিপটাকে অন্যভাবে ডিফাইন করেছে। এবং আমরা ইচ্ছে করলে যদি প্রিকাস্ট এলিমেন্ট ইউজ করি ডেকের মধ্যে, যেমন আমাকে দেখালাম যে আমরা ওই কংক্রিট প্যানেল ইউজ করতে পারি, অথবা স্টিল ফর্ম ইউজ করতে পারি, সেখানে আমরা ম্যানুফ্যাকচারারের দেওয়া স্পেসিফিকেশন ইউজ করতে পারবো। অন্য একটা মেথড হচ্ছে এম্পিরিক্যাল মেথড, যেটা স্ট্রিপ মেথড থেকে ডিফারেন্ট। এটা হচ্ছে সিম্পলার। আমি এখানে সেকশন নাম্বার দিয়েছি কোথায় আমরা পেতে পারি এইসব মেথড অ্যাস্ট্রোতে। সো এটা একটা কনজারভেটিভ মেথড, এটা মোর রিফাইন্ড মেথড। আরো রিফাইন্ড হচ্ছে আমি যদি একটা ফাইনাইট এলিমেন্ট মেথড ইউজ করি বা সাম কাইন্ড অফ গ্রিলেজ ইউজ করি, তাহলে আমরা আরো অ্যাকিউরেট রেজাল্ট পেতে পারি। সেটা যদি আমাদের রিসোর্স থাকে, আমাদের সফটওয়্যার থাকে, তাহলে আমরা ইউজ করতে পারবো। আজকে আমার লেকচারের শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো কিছু সফটওয়্যার যেটা অ্যাভেলেবল ফ্রি। আপনার ইচ্ছা করলে সেটা ইজিলি আপনাদের ডিজাইন ইউজ করতে পারবেন। হচ্ছে মেইনলি পুরো ডেকের জন্য ওভারহ্যাংটা ডিফারেন্ট। আমি আগে যে বললাম ওভারহ্যাংটা হচ্ছে যে ক্যান্টিলিভার, যেটা আমি দেখালাম, যেটা এক্সটেরিয়র গার্ডারের বাইরে থাকে ফিউ ফিট, 2 ফিট 3 ফিট অর সামথিং লাইক দ্যাট। সেটার ডিজাইন কোয়াইট ডিফারেন্ট, কারণ হচ্ছে ওখানে ওভারহ্যাং এর বিহেভিয়ারটা ইজ কন্ট্রোল বাই দ্য ব্যারিয়ার, এবং ব্যারিয়ারের ক্র্যাশ টেস্ট করে সেখান থেকে ওভারহ্যাং ডিজাইনের ক্রাইটেরিয়া বের করা হয়েছে। কাজে সেটা একটু ডিফারেন্ট, আমি সেটা আলাদাভাবে দেখাবো, এবং আজকে সবগুলোই আলাপ করবে এইসব সিস্টেমের উপরে। তো
আগে যে বললাম continuous beam, so slab touch continuous beam could be rare. The slab will be simply supported in a bridge, extremely rare. স্ল্যাব ব্রিজ যদি হয়, হ্যাঁ একটা ব্রিজ হতে পারে কমপ্লিটলি স্ল্যাবের তৈরি, ডেক আমরা ওটাকে বলি ডেক ব্রিজ, কোনো গার্ডার নাই, স্ল্যাবটাই হচ্ছে মেইন স্ট্রাকচারাল সিস্টেম। এটা শর্ট স্প্যানের জন্য হয়তো ভালো হতে পারে, সাধারণত কাস্ট ইন প্লেস হয়, সেই ক্ষেত্রে আমরা সিম্পলি সাপোর্টেড ইউজ করতে পারি বা ওয়ান স্প্যান একটা ফিক্সড একটা স্ল্যাব ইউজ করতে পারি। কিন্তু জেনারেলি এটা একটা কন্টিনিউয়াস বিম, সেভাবে আমরা ডিজাইন করব। আমরা ক্রিটিক্যাল সেকশনে মোমেন্ট বের করব। সো বেন্ডিং মোমেন্ট হবে নেগেটিভ বা পজিটিভ, আগে যেভাবে ডিসক্রাইব করলাম। সাপোর্টের উপর হলে নেগেটিভ, মিড স্প্যানে হলে পজিটিভ, সেভাবে আমরা এটাকে ডিজাইন করব। এই স্ট্রিপ উইথটাকে আমাদের বের করতে হবে অ্যাকর্ডিং টু অ্যাস্টো প্রসিডিওর। এটা ঠিক 12 ইঞ্চি না, এটা আমি দেখাবো এই স্ট্রিপটার উইথ কত বেসড অন অ্যাস্টো। তারপরে এসব করার পরে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাব হিসাবে এটাকে ডিজাইন করব, টু ওয়ে নয়, ওয়ান ওয়ে হিসাবে ডিজাইন করা হবে। দেখা যাচ্ছে একটা কনসেপচুয়াল স্ট্রিপ মেথড মানে কি। আমি যে আগে বললাম অ্যাস্টোর হচ্ছে স্ট্রিপ মেথড হচ্ছে একটা ওয়ান অফ দ্য মেথড এবং প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজ মেথড। সো এখানে আমি দেখাচ্ছি একটা একটা ডেক, ব্রিজ ডেক, এখানে দেখছি ওভারহ্যাং, একটা এখানে একটা এখানে, এবং 1 2 3 4টা স্প্যান আছে, কন্টিনিউয়াস স্প্যান। তার মানে এখানে 1 2 3 5টা গার্ডার আছে। সো দিস ইজ দ্য ক্রস সেকশন। ডেড লোড আছে, লাইভ লোড আছে, অ্যাপ্লাই করা আছে। কাজে আমি ব্রিজটাকে একটা পার ফুট নিয়ে আমি এভাবে মোমেন্ট ডায়াগ্রাম বানাতে পারি। হলো ডেড লোডের জন্য, অনলি ডেড লোড। লাইভ লোডটা এখানে দেখানো আছে। আমি জানি এগুলো হচ্ছে অ্যাস্ট্রো ট্র্যাক, HL93 ট্র্যাক, এটা আমি গত সোমবার দিন আলাপ করলাম এটা নিয়ে। সো যেহেতু ডেড লোড হচ্ছে ইউনিফর্ম, বেশিরভাগ ক্ষেত্রে ডেড লোডটা ইউনিফর্ম। এই ডেড লোড হতে পারে স্ল্যাবের নিজের ওয়েট, সেলফ ওয়েট, এটা হতে পারে এনি ওভারলে, ফিউচার ওয়ারিং সারফেস এন্ড থিংস লাইক দ্যাট। সেটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম মোর অর লেস সিমেট্রিক হবে। সো এই নেগেটিভ মোমেন্ট গুলা সিমিলার হবে এবং এটাই ডিফারেন্ট হবে যেহেতু এটা এন্ড স্প্যান, এবং পজিটিভ মোমেন্ট গুলাও অলমোস্ট সেম হবে। কাজে আমি এটার জন্য ডিজাইন করতে পারি, কিন্তু আমি ওয়েট করব, আমি এটাকে সুপার ইম্পোজ করবো লাইভ লোডের সঙ্গে। তো লাইভ লোডটা এটা জানি আমরা যে মডেলটা ভ্যারি করে, এটা হচ্ছে ট্রাকের, এটা কিন্তু কনফিউজিং। আমি ট্রাকটাকে পিছন থেকে দেখছি, কাজে ট্রাকটা তো এভাবে যাবে না, রাইট? ট্রাকটা যাবে লঞ্জিটিউডিনালি, যেটা এখানে দেখানো নাই এখানে। এনিওয়ে, তা আমি দেখছি এখানে দুটো টায়ার, মাল্টিপল প্রেজেন্স মানে হচ্ছে মোর দেন ওয়ান ট্রাক। এটা বলে অ্যাস্ট্রোতে, এটাকে বলা হয় মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর, যেটা আমি দেখাবো কিভাবে এই টেবিল ইউজ করে আজকে খুবই সিম্পল ভাবে এই লাইভ লোড মোমেন্টটা বের করা যেতে পারে। কাজে আমি বুঝতে পারছি যে এটা এখানে মুভেবল, ইটস এ মুভিং লোড, কাজে পজিশন চেঞ্জ হতে পারে both longitudinally and transversely। কাজে সেটাকে আমি কিভাবে ইজিলি অ্যাস্ট্রো টেবল থেকে বের করতে পারি, ইচ্ছা করলে আমি এটা মডেল করে বের করতে পারি। যে কোনো প্রোগ্রামই আছে, রিসাতে করা যায়, স্ট্যাটে করা যায়, অথবা স্যাপে করা যেতে পারে, বা ইট্যাবসে করা যেতে পারে। কিন্তু আমি আজকে দেখাবো যে আরো প্রোগ্রাম আছে যে সফটওয়্যার ফ্রিলি অ্যাভেলেবল, যেখানে এগুলো ইজিলি বের করা যায়। এনিওয়ে, অ্যাস্ট্রো টেবল ইউজ করেও সেটা আমি বের করতে পারি। তো একটা জিনিস হচ্ছে যে এই যে গার্ডারের উপরে যে মোমেন্ট ডায়াগ্রাম, নেগেটিভ মোমেন্ট, এটা একটু এনভেলপ অফ দ্যাট মোমেন্ট ডায়াগ্রাম। কারণ হচ্ছে যে এখানে এই ইনফ্লেকশন পয়েন্টটা ক্যান বি ভ্যারিয়েবল। তো অ্যাস্ট্রো বলছে যে আমি যেহেতু আমাকে এভাবে এটা বের করতে হবে যে আমি এখানে যাব, এখান থেকে এই গার্ডার সেন্টার লাইন থেকে আমাকে একটু বের হয়ে অফসেট নিয়ে সেই জায়গায় আমাকে নেগেটিভ মোমেন্টটা বের করতে হবে। দ্যাটস ক্রিটিক্যাল। এবং অ্যাস্ট্রো বলছে যে ইট ডিপেন্ডস কি ধরনের সাপোর্ট মেম্বার আছে, এটা কি একটা প্রিকাস্ট গার্ডার নাকি স্টিল গার্ডার অ্যান্ড সো অন। সো এটা আমি ফলো করবো। আমার এক্সাম্পল যেটা আছে আজকে, সেটাতে আমি দেখাবো একটা স্টিল গার্ডার ইউজ করে যদি হয় তাহলে আমি কিভাবে ক্রিটিক্যাল সেকশনটা বের করব, এবং সেখান থেকে আমি নেগেটিভ মোমেন্টটা বের করব ফ্রম লাইভ লোড। তারপর এটাকে আমি সুপার ইম্পোজ করে
ডেড লোডের সঙ্গে ইউজ করে টোটাল মোমেন্ট বের করে সেটা তারপরে আমি ডেকটা ডিজাইন করব। এখানে আরো বেশি দেখানো হচ্ছে কিভাবে করতে হবে। এটা হচ্ছে AASHTO সেকশন 46216 ক্যালকুলেশন অফ ফোর্স এফেক্টস, যেটা আমি আগে বললাম, এটা আমি কপি করে এখানে দেখাচ্ছি। যে যদি মনোলিথিক কনস্ট্রাকশন হয় কি হবে, কোথায় হবে সে ক্রিটিক্যাল সেকশন, যদি স্টিল বাই বিম হয়, স্টিল গ্রাব গার্ডার হয়, তাহলে কি হবে সেটা বের করতে হবে। স্টিলের জন্য স্পেসিফিক্যালি বলা আছে যদি আমি স্টিল আই বিম ইউজ করি তাহলে আমাকে ফ্ল্যাঞ্জ উইথের কোয়ার্টার ডিস্টেন্সটা নিয়ে সেটেল লাইন থেকে সেইখানে মোমেন্টটা চেক করতে হবে। ওয়াইড কংক্রিটের জন্য এটা ডিফারেন্ট। এখন হচ্ছে আমরা আসলাম অ্যাস্টোর স্ট্রিপ মেথডে, যেটা আমি হয়তো অ্যাস্টো দেখাতে পারি। লেট মি গো, probably easier to show there. Chapter 4, okay, the page number কত ছিল? Page number 424. Let's go there. Pull back lot. এবং আপনার যদি ড্যাশটো থাকে আপনারা আমার সঙ্গে ফলো করতে পারেন if you have ড্যাশটো somehow. আমি বের করতে পারবো না, আমাকে এভাবে স্ক্রল করতে হবে কারণ এই পেজ নাম্বারটা মিলবে না আর কি। এনিওয়ে, দেখাতে চাচ্ছিলাম এই টেবিলটা। এখানে অ্যাস্টোতে ইকুইভ্যালেন্ট স্ট্রিপ গুলো দেখানো হচ্ছে। ইকুইভ্যালেন্ট স্ট্রিপ মানে হচ্ছে যে আমি কি স্ট্রিপটা ইউজ করব, কোন স্ট্রিপ উইথ ইউজ করবো। এটা কিন্তু 12 ইঞ্চি নয়, নট নেসেসারিলি 12 ইঞ্চেস। এটা ডিপেন্ড করে মেইনলি গার্ডার স্পেসিং এর উপরে। এই এসটা হচ্ছে গার্ডার স্পেসিং, ভেরি সিম্পল ইকুয়েশনস। সো ফর এক্সাম্পল আমি যদি একটা কংক্রিট কাস্টিং প্লেস ডেক থাকে, ওভারহ্যাং ডিজাইন করি তাহলে আমার স্ট্রিপ উইথ হবে এটা। আদারওয়াইজ পজিটিভ মোমেন্টের জন্য স্ট্রিপ উইথ হচ্ছে এটা এবং নেগেটিভ মোমেন্টের জন্য স্ট্রিপ উইথ হচ্ছে এটা। ভেরি সিম্পল। আমাকে স্ল্যাবের স্প্যান জানা থাকলে অথবা গার্ডার স্পেসিং জানা থাকলে আমি কুইকলি বের করতে পারি। অন্য ধরনের অপশনও আছে। আমি যদি স্টেইন প্লেস কংক্রিট ফর্মওয়ার্ক ইউজ করি, যেটা আমি দেখালাম যে প্রিকাস্ট কংক্রিট প্যানেল, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রিপ উইথ। পোস্ট টেনশন ইউজ করলে, প্রিকাস্ট ইউজ করলে এগুলো হচ্ছে স্ট্রিপ উইথ। যদি স্টিল ডেক ইউজ করা হয়, কাইন্ড অফ আনইউজুয়াল যে পুরো ডেকটা স্টিলের তৈরি, তাহলে এগুলো হচ্ছে আমাদের স্ট্রিপ উইথ এবং সো অন। যদি উড হয়, টিম্বার ডেক which is very unusual for bridges, হতে পারে তো কোনো পেডেস্ট্রিয়ান ব্রিজের জন্য ইজ পসিবল, তাহলে এখানে হয়তো এগুলো ইউজ করতে হবে। যে আমি আজকে এক্সাম্পল আমি অ্যাসুম করবো একটা কাস্টম প্লেস ডেক এবং এই ভ্যালুগুলো আমি ইউজ করবো এক্সাম্পলে। সেটা আমি আর বড় করে দেখিয়েছি এখানে, যেহেতু এটা আমি ইউজ করবো আজকে। প্লিজ মেক এ নোট অফ দিস। আমি দেখাচ্ছি একটা আর্টিস্ট রেন্ডিশন। আই লাইক দিস ডায়াগ্রাম। সো এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ভিউ, 3D ভিউ অফ দ্য ডেক। সো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমার সাপোর্ট গার্ডার, এটা হলো ওভারহ্যাং, এম আই রাইট? রাইট দেয়ার। এটা হচ্ছে মেইন স্প্যান স্ল্যাবের সেন্টার টু সেন্টার, এস স্পেসিং এবং সো অন, গোজ অন এন্ড অন লাইক দিস। এটা হচ্ছে ব্যারিয়ার। এটা ইম্পর্টেন্ট এই ওভারহ্যাং ডিজাইনের জন্য, যেটা আমি পরে আলোচনা করব। তো এই যে স্ট্রিপ উইথ গুলো, এই গ্রিনটা হচ্ছে এক্সটেরিয়রের জন্য, রাইট? এটার উইথ হচ্ছে এটুকু ওভারহ্যাং ডিজাইনের জন্য। এটা হচ্ছে পজিটিভ মোমেন্ট ব্লু, এটার উইথ তো ডিফারেন্ট। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই স্ট্রিপ গুলা সেম উইথের না। এটা আমাদের জানতে হবে যে এই স্ট্রিপের উইথ একটা অ্যাকর্ডিং টু অ্যাস্টো পজিটিভের জন্য বেশি, আবার ইন্টেরিয়র নেগেটিভের জন্য এটা অন্য একটা উইথ। কাজে ইট বিকামস এ চ্যালেঞ্জ
এসিআই 18 এবং বিএনবিসি তে বলা আছে 12 ইঞ্চি স্ট্রিপ, নো কনফিউশন দেয়ার। কিন্তু এটার জন্য একটা কনফিউশন হবে যে আমি কিভাবে এটাকে একটা 1 ফিট স্ট্রিপে ট্রান্সফার করব। যেটা ইম্পর্টেন্ট, কারণ আমাকে স্ল্যাবটা ডিজাইন করতে হবে। কাজে এটা নর্মালাইজ করা যায়। আমি দেখাবো কিভাবে এটাকে ডিজাইন লেনে 12 ফিট নিয়ে সেটাকে আমরা ডাউনলোড করতে পারি বা ডাউনগ্রেড করতে পারি একটা 12 ইঞ্চির উপরে। সেটা আমি আজকে আলোচনা করব। এটা দেখানো আছে এখানে। So live load moment per strip divided by equivalent strip width. Again, just to repeat myself, আমরা confusion করব না slab span versus girder span. Girder span হবে along the bridge normally এবং slab span হবে transverse orthogonal to that. Okay, এটা আমি আগেই ডিসকাস করেছি। টপ এন্ড বটম রিনফোর্স দিতে হবে, আমাদেরকে ফ্যাক্টর মোমেন্ট ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমরা স্ট্রেংথ লিমিট স্টেট ইউজ করবো। কাজে আমাদের সেম ফ্যাক্টর যা আগে আমরা দেখেছিলাম গতবার, সেই ফ্যাক্টর গুলো আমরা ইউজ করবো এখানে ডেড লোড, লাইভ লোড এবং কম্বিনেশনের জন্য, লোড কম্বিনেশনের জন্য আমাদেরকে ইম্প্যাক্ট ফ্যাক্টর ইউজ করতে হবে। আগে যেটা বললাম গতবার 33% মোস্ট অফ দ্য টাইম, সেটা আমাদের ইউজ করতে হবে। এবং আমাদেরকে অলসো মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর, তার মানে হচ্ছে যে অনেকগুলো ট্র্যাক একসঙ্গে থাকলে সেটাকে কিভাবে আমরা ডিজাইনে দেখাবো এটাও কনসিডার করতে হবে। যখন আমরা একবার মোমেন্ট বের করলাম, তখন ডিজাইন হচ্ছে কনভেনিয়েন্ট, জাস্ট লাইক প্রিভিয়াস। এটা বিমের উইথ হচ্ছে 12 ইঞ্চি, বিমের ডেপথ হচ্ছে হোয়াট এভার দ্য ডেপথ অফ দ্য স্ল্যাব ইজ, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, হোয়াট এভার ইট ইজ। স্টিল দেখানো আছে এখানে। এখানে দেখাচ্ছি বটমে, যেহেতু এটা আমি অ্যাসুম করছি পজিটিভ মোমেন্ট, কিন্তু নেগেটিভ মোমেন্টের জন্য এই স্টিলটা উপরে হবে। সেটা আমরা সবাই জানি যে এটা টেনশন হবে উপরে এবং কম্প্রেশন হবে নিচে। এবং আমরা আগের মতোই বেসিক রিনফোর্স কংক্রিট থিওরি ইউজ করব। মোমেন্ট হচ্ছে ফোর্স টাইম ডিস্টেন্স, মোমেন্ট আর্ম এটা ওয়ান ফ্যাক্টর, আমরা জানি সেটা কি, এবং কিভাবে স্কোপ বের করতে হবে সেটাও আমরা জানি। এবং টিপিক্যাল আমাদের উইটনি স্ট্রেস ব্লক, ইল্ডিং অফ স্টিল, টেনশন কন্ট্রোল, স্ট্রেন ডায়াগ্রাম ভ্যারিয়েশন, সবগুলা একই জিনিস, একই ধরনের, একই বিম এবং স্ল্যাব ডিজাইন ভেরি সিমিলার, বিকজ দুটাই হচ্ছে বেন্ডিং মেম্বার, প্রাইমারি ফ্লেক্সুরাল মেম্বার্স। তো একটা প্র্যাকটিক্যালি চিন্তা করি, এখন সবই প্র্যাকটিক্যাল। আমি এখানে দেখাচ্ছি একটা অ্যাস্ট্রো বক্স গার্ডার, অফকোর্স ভয়েডেড, রাইট, মধ্যে এখানে ভয়েড, এবং এখানে দেখাচ্ছি যে বিভিন্ন স্ট্র্যান্ড, প্রিস্ট্রেসিং স্ট্র্যান্ড, বটম ফ্ল্যাঞ্জে দেখানো আছে 2 লেয়ার আছে, একটা বটম লেয়ার, একটা টপ লেয়ার। এখন আমি যদি টপ লেয়ারে 6টা স্ট্র্যান্ড দিই at 4 inch spacing from here to there, নিচের লেয়ারে যদি আমি 23টা স্ট্র্যান্ড দিই হোয়াট এভার ডায়ামিটার at 2 inch spacing, কথা হচ্ছে যে does it satisfy AASHTO cover? এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদেরকে খুবই কেয়ারফুলি এই স্ট্র্যান্ড গুলো প্লেস করতে হবে। সাধারণত বক্স কাটার সাধারণত লিমিটেড স্পেস থাকে বটম ফ্ল্যাঞ্জে, কাজে এটাকে আমাদেরকে সেভাবে প্লেস করতে হবে এবং যাতে আমরা কম্প্রোমাইজ না করি কভার নিয়ে। কারণ আমি আগে যা বললাম যে ইটস গুড টু মেক ইট রাইট দ্য ফার্স্ট টাইম। প্রথমে যদি আমরা ঠিকভাবে ডিজাইন করি, ঠিকভাবে কনস্ট্রাক্ট করি, ঠিকমতো মেটেরিয়াল সাপ্লাই করি, তাহলে ভবিষ্যতে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু বিভিন্ন কারণে যদি প্রথমেই কম্প্রোমাইজ হয়, আইদার ডিজাইন অর মেটেরিয়াল প্রপার্টি অর কনস্ট্রাকশন, এটা যেমন পার্ট অফ দ্য ডিজাইন, যদি আমরা ঠিক মতো না দিই। আমি আমার প্রফেশনাল লাইফে অনেক ব্রিজের সঙ্গে কাজ করেছি, আমি টেক্সাস হাইওয়ে ডিপার্টমেন্টের সঙ্গে অনেক কাজ করি, ফেডারেল হাইওয়ের সঙ্গে কাজ করি, এবং আমি যখন ওদের সঙ্গে কনসাল্টিং করি বা যদি ওদের সঙ্গে আমি কোনো অন্য ধরনের কাজ করি, তখন আমি প্রচুর ব্রিজ দেখেছি যেখানে নাকি এটা স্যাটিসফাই করা হয় না, especially coastal area. So it becomes a big issue. Hope we understand that
we could not compromise, should not compromise with the AASHTO provisions for bridges. কাজে এইটা এখানে আমি কপি করেছি চ্যাপ্টার 5 থেকে AASHTO। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে যে আমাকে একটা ব্রিজ ডিজাইন করতে হলে একটা চ্যাপ্টারে হওয়া যাবে না, which is true for also for ACI 318. আমাদেরকে মাল্টিপল চ্যাপ্টারে জাম্প করতে হবে এবং একটা থেকে একটা চ্যাপ্টারে যেতে হবে। যেমন এটা স্পেসিং দেওয়া আছে চ্যাপ্টার 5 এ AASHTO, আমরা আগে দেখলাম। ডেক ডিজাইন আছে চ্যাপ্টার 9 এ, অ্যানালিসিস আছে চ্যাপ্টার 4 এ এবং সো অন। কাজে এটা উপায় নেই, there is no other way to avoid this. You have to go to multiple places. তো আমরা এখানে দেখি যে I'll go to this page. I mean, if I have the page number, probably would be difficult, but I'll stay here. So, maximum spacing of reinforcing bar. It is 1.5 times the thickness of the member, or 18 inch. So, 1.5 times thickness of the member, decker jonno hobe thickness অথবা 18 inch. এবং মিনিমাম স্পেসিং রিইনফোর্সিং বার কাস্ট ইন প্লেস কংক্রিটের জন্য হচ্ছে 1.5 টাইমস দ্য বার ডায়ামিটার অথবা 1.5 টাইমস দ্য ম্যাক্সিমাম সাইজ বা কোর্স অ্যাগ্রিগেট। তো আমাদের জানতে হবে কোর্স অ্যাগ্রিগেটের সাইজ কি এবং সেটা 1.5 টাইমস আমরা ইউজ করব। আরেকটা হচ্ছে 1.5 ইঞ্চ, এটা হচ্ছে কাস্ট ইন প্লেসের জন্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। প্রিকাস্ট কংক্রিটের জন্য স্লাইটলি লেস, কারণ হচ্ছে যে প্রিকাস্টের কোয়ালিটি শুড বি বেটার। আমরা প্রিকাস্ট কংক্রিট করি মোর কন্ট্রোলড এনভায়রনমেন্টে, কাজে সেই জন্য আমরা রিডিউস করতে পারি, which is an advantage of precast concrete. এটা হচ্ছে বার ডায়ামিটার অ্যাকচুয়াল whatever it is অথবা 1.33 টাইমস দ্য অ্যাগ্রিগেট সাইজ কোর্স অ্যাগ্রিগেট যদি জানা থাকে, অথবা 1 ইঞ্চ। তো আমাদেরকে সেইভাবে ডিটেইল করতে হবে। ডিটেইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিল্ডিং অর ব্রিজ অর এনি কাইন্ড অফ কংক্রিট স্ট্রাকচার, যে আমরা এইগুলো প্রোভাইড করব। এটা অবশ্য ঠিক ডিউরেবিলিটির জন্য না, এটা হচ্ছে ওয়ার্কেবিলিটির জন্য, কনস্ট্রাক্টেবিলিটির জন্য। কনস্ট্রাক্টেবিলিটি ইজ প্যারামাউন্ট। সো আমরা যদি প্রপার স্পেসিং না দেই, যেমন এই বক্স গার্ডারে যদি আমাদের এই স্ট্র্যান্ডগুলো কনজেস্টেড হয়, তাহলে আমরা জানি যে যখন নাকি আমরা কংক্রিটটা পোর করব, প্রিকাস্টে হোক না কেন বা কাস্ট ইন প্লেসে হতে পারে, এটাও তো প্রিকাস্ট শেপ, তাহলে বিকজ অফ দিস লিমিটেড স্পেস কনজেশনের জন্য কংক্রিট ঠিক মতো প্লেসমেন্ট নাও হতে পারে। আমরা ভাইব্রেশন ইউজ করলেও সেটা অনেক সময় সমস্যা রয়ে যায়। কাজেই তখন হানিকম্বিং হতে পারে, ভিতরে এয়ার পকেট থাকতে পারে, কংক্রিটের কোয়ালিটি হয়তো কম্প্রোমাইজ হতে পারে। কাজে আমরা যে প্রাইম ইউজ করি কংক্রিট স্ট্রেংথ ইন ডিজাইন, সেটা অ্যাসাম্পশন হচ্ছে পারফেক্ট কংক্রিট, ইউনিফর্ম কংক্রিট, কোনো অসুবিধা নাই, কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের হানিকম্বিং নাই। সেটা কম্প্রোমাইজ করলে এই যে গার্ডারের যে একটা স্ট্রেংথ, সেটাও কম্প্রোমাইজ হবে। কাজে এটা ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি ফর ডিপ গার্ডার। আমরা ইমাজিন করতে পারি যদি ভেরি ডিপ হয়, তাহলে এই কংক্রিট প্লেসমেন্ট ক্যান বি ভেরি চ্যালেঞ্জিং। যদি কলাম হয় তা তো আরো চ্যালেঞ্জিং। কলামের পোর করা ভেরি ডিফিকাল্ট ফ্রম টপ টু বটম। আমরা দেখি অহরাই হচ্ছে এটা ব্রিজের ড্রিল শ্যাফটের জন্য। এখানে সিম্পলি হার্ড টু সি নিচে কি হচ্ছে, কি ধরনের কন্ডিশন হচ্ছে। এই জন্য আমরা এখন আরো বড় বড় স্ট্যান্ডের দিকে যাচ্ছি। 0.6 ইঞ্চ স্ট্যান্ড ইজ বিকামিং মোর কমন। চেষ্টা করছি যে 270 KSI ইল স্ট্রেংথ থেকে 300 KSI তে অ্যাডভান্স করার জন্য আমি এই মুহূর্তে টেক্সটটের সঙ্গে কাজ করছি একটা প্রপোজালে উইথ টেক্সাস A&M ইউনিভার্সিটি। উই আর ডুইং ইট জয়েন্টলি, যে আমরা যদি 300 KSI 0.6 ইঞ্চ স্ট্র্যান্ড ইউজ করি, তাহলে কি অ্যাডভান্টেজ আমরা পাবো। আমরা তো এই কনজেশন হতে দূর করতে পারবো, অলসো হয়তো আমরা স্প্যানটাকে বাড়াতে পারবো, লম্বা করতে পারবো, এবং সেম স্প্যানের জন্য হয়তো আমরা সেকশনটাকে অপটিমাইজ করতে পারবো, যত হয়তো স্মলার কোনো সেকশন আমরা ইউজ করতে পারবো। অল দ্যাট ইজ অ্যাডভান্টেজিয়াস and cost effective. Okay, so আমরা দেখলাম প্রাইমারি রিইনফোর্সমেন্ট বেন্ডিং ডিজাইন অথবা স্ট্রেংথ ডিজাইন। নেক্সট হচ্ছে যে এখানে মিনিমাম রিইনফোর্সমেন্টটা কি, এটা আমি অবশ্য
একই জিনিস আমি দেখিয়েছিলাম গত সোমবার গার্ডার ডিজাইনের জন্য। সো এখানে এটা হচ্ছে যে মেইন ইস্যু হচ্ছে যে এটা ঠিক এসিআই কোডের মতো না, 318 এর মতো না, অথবা বিএনবিসি এর মতো না। ওই মিনিমাম রিনফোর্সমেন্ট হচ্ছে ইকুয়েশন গুলা অনেক ডিফারেন্ট। সো অ্যাগেইন উই শুড বি কেয়ারফুল টু ইউজ AASHTO, নট এসিআই অর বিএনবিসি। সো এখানে এটা ইনডাইরেক্টলি প্রোভাইড করা হয়, আমি এখানে রিপিট করছি। সো আমার যে ইউজেবল ডিজাইন স্ট্রেংথ, বেন্ডিং স্ট্রেংথ, সেটা হতে হবে অ্যাটলিস্ট ক্র্যাকিং মোমেন্ট, এটাকে এভাবে ক্যালকুলেট করা হয়, অথবা 1.33 টাইমস এমইউ। এমইউ হচ্ছে আমরা জানি এমইউ হলো আলটিমেট মোমেন্ট, ফ্যাক্টরড মোমেন্ট, এক্সটার্নাল মোমেন্ট। সো আমি এই দুটাকে ক্যালকুলেট করব এবং আমার ফিএমএন should include be more than that value. তো এগুলো হচ্ছে আইজি হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনার্শিয়া, এগুলো জানি আমার মানে কি, ওয়াইটি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডিসটেন্স, এবং এফআর অ্যাকর্ডিং টু AASHTO the tensile capacity অথবা মডুলাস অফ রাপচার, এটা হচ্ছে 0.37 টাইমস স্কয়ার রুট অফ প্রাইম সি। এটাও এসিআই থেকে ডিফারেন্ট, বিএনবিসি থেকে ডিফারেন্ট। এখানে প্রাইম সি কেএসআই তে ইনপুট করতে হবে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করব। কাজে আমরা যদি এটা প্রোভাইড করি according to AASHTO, that will automatically mean we are providing minimum primary reinforcement. AASHTO তে 5633 তে বলা আছে। এটা আমরা আগে দেখলাম, আবার এখানে দেখাচ্ছি 4 ধরনের স্টিল, যেটা আমি আজকে এক্সাম্পলে দেখাবো। নেগেটিভ স্টিল, পজিটিভ স্টিল, টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ স্টিল, এবং ডিস্ট্রিবিউশন স্টিল। স্টিল আমি ঠিক বলা ঠিক হবে না, কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি ব্রিজেতে যাতে স্টিল না ইউজ করতে হয় ভবিষ্যতে আর, কারণ স্টিল রিনফোর্সমেন্ট ইজ প্রবলেমেটিক ইন টার্মস অফ সাস্টেনেবিলিটি অ্যান্ড ডিউরেবিলিটি। আমরা এখনো ঠিক মতো আমরা সলভ করতে পারিনি ব্রিজের করোশন রেজিস্ট্যান্স। অনেকভাবে চেষ্টা করা হচ্ছে, সিম্পলি কিছু বছর পরে করোশন দেখা যায়, স্পেশালি কোস্টাল এরিয়াতে অথবা অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে। কাজেই আমাদের কি অল্টারনেট রিভার ইউজ করতে পারি নাকি নন স্টিল, সেদিকে আমরা অবশ্য হচ্ছি। স্টেইনলেস স্টিল রিবার একটা অপশন, ফাইবার ইনফোর্স প্লাস্টিক এফআরপি রিবার আরেকটা অপশন। কাজে এগুলো অপশন আছে, এগুলোর ইনিশিয়াল কস্ট বেশি, কিন্তু লাইফ সাইকেল কস্ট অনেক কম। কাজে সেটা সামথিং টু থিঙ্ক অ্যাবাউট ফর লং টার্ম ডিউরেবিলিটি অফ ব্রিজেস। সো আমরা আগে দেখলাম, আমরা অলরেডি আলাপ করলাম নেগেটিভ স্টিল নিয়ে, পজিটিভ, আই শুড সে রিবার নট স্টিল, বাট এনিওয়ে। এখন আমরা দেখব কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন স্টিল দিব, কিভাবে আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল প্রোভাইড করব। তো ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট, যেটা ব্রিজের জন্য ইউনিক, আগে যে বললাম এটা বিল্ডিং এ দেওয়া হয় না, অনলি ব্রিজের জন্য এটা প্রোভাইড করতে হবে। সেটা AASHTO-তে চ্যাপ্টার 9 এ দেওয়া আছে, পেজ 912। এটার কাজ হলো কিভাবে আমি পজিটিভ মোমেন্টটাকে ডিস্ট্রিবিউট করব টু দ্য গার্ডার্স। সো it allows to engage positive moment reinforcement, কাজে যাতে প্রপারলি লাইভ লোডটা ডিস্ট্রিবিউটেড হয় ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে টু দ্য সাপোর্টিং গার্ডার্স। আগে দেখালাম যে ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট ইজ টাইড টু দ্য পজিটিভ স্টিল, এটার কাজই হচ্ছে তাই। এটা কিন্তু টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল না, এটার কাজই হচ্ছে কিভাবে লাইভ লোডটাকে ডিস্ট্রিবিউট করে ইভেনলি গার্ডারের ভিতরে দেওয়া যায়। এটা মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই। এটা একটা পার্সেন্টেজ অফ দ্য প্রাইমারি পজিটিভ মোমেন্ট রিনফোর্সমেন্ট। সো আমি যদি জানি আমার প্রাইমারি পজিটিভ মোমেন্টের রিনফোর্সমেন্ট লেটস সে এস অফ এস, যেটা এখানে দেখানো আছে, কাজেই আমি কিভাবে ডিস্ট্রিবিউশন স্টিল বের করব, এটা রেশিও নিব এই দুটোর মধ্যে।
সাপোজ আমি জানি এটাকে অলরেডি নোন, এটা ডিজাইন করা হয়ে গেছে অলরেডি। এটার ভ্যালু আছে দুটো, একটা হচ্ছে 220/√s, হচ্ছে আমরা জানলাম সেটা হচ্ছে গার্ডার স্পেসিং, অথবা 67%। এই দুটো আমি ক্যালকুলেট করব, ভেরি সিম্পল, কোনো সমস্যা নাই এখানে। সেটা ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করে আমি এখান থেকে ডিস্ট্রিবিউশন স্টিল বের করব। That's on page 912. Let me see if I can browse there and show you. It'll be right here. A lot of information here. Still দেখের উপরে chapter 9 দেখছি এখন AASHTO 2017 version. So let's go to page 912. এখানে effective length সম্বন্ধে বলা আছে anyway. Reinforcement requirements. Distribution reinforcement. Please note page 912 of AASHTO chapter 9. এগুলো হচ্ছে আমি দেখালাম যেটা distribution reinforcement. So এটা একটা ইন্টারেস্টিং, আমি এটা দেখিয়েছি। এটা হচ্ছে একটা কেস যখন নাকি স্ল্যাবের রিইনফোর্সমেন্ট হবে প্যারালাল টু ট্রাফিক, ভেরি আনইউজুয়াল। আমরা চিন্তা করতে পারি কিভাবে প্রাইমারি রিইনফোর্সমেন্ট গার্ডারে প্যারালাল হবে। আই হ্যাভ নো আইডিয়া। হতে পারে, হয়তো আমি কখনো দেখিনি এই পর্যন্ত আমার প্রফেশনাল লাইফে। পসিবল হতে পারে, ভেরি ব্রাইট বিচ অর সামথিং, আই ডোন্ট নো, বাট ইন দ্যাট কেস এটা ইউজ করতে হবে। তারপরে আমরা আবার যাই আমার প্রেজেন্টেশনে। এখন এটা হচ্ছে অন্য বাকি যে স্টিল আছে সেটা হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। ওটা ছিল উপরে, যদি আমাদের মনে থাকে, এটা টাই করা হয় নেগেটিভ মোমেন্টের সঙ্গে, নেগেটিভ মোমেন্ট স্টিলের সঙ্গে। এটাও কিন্তু পিএনবিসি থেকে ডিফারেন্ট। তো এটা দিতে হবে বোথ ডিরেকশনস, আমাকে লঞ্জিটিউডনালি প্রোভাইড করতে হবে এবং ট্রান্সভার্সলি প্রোভাইড করতে হবে। আই এম নট ভেরি ওয়ারিড অ্যাবাউট দ্য ট্রান্সভার্স, কারণ হচ্ছে আমার মেইন রিবার ওটা ক্যারি করবে, কাজে ইউজুয়ালি টপে কন্ট্রোল করবে ইন সেকেন্ডারি ডিরেকশন। এটাকে বের করবো কিভাবে? আমি এই স্টিলটাকে বের করবো, এটা হচ্ছে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট এস, অ্যাট লিস্ট আমাকে এইটুকু প্রোভাইড করতে হবে। এখানে হচ্ছে বি হচ্ছে উইথ এবং এইচ হচ্ছে হাইট, এফ ওয়াই হচ্ছে ইল পয়েন্ট, ইল স্ট্রেস অফ রিইনফোর্সমেন্ট। এটা হচ্ছে মাইল্ড স্টিল, এটা প্রিস্ট্রেসিং স্টিল না। এবং একটা লিমিট দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, এস হতে হবে 0.6 এর কম এবং 0.11 এর বেশি। এটা 5170. Let's go there and see. Be too far. Shrinkage and temperature reinforcement according to AASHTO. এই কোয়েশ্চেন দেখালাম এখনই। এটা লিমিট যেটা বললাম, এবং এর ডেফিনিশন দেওয়া আছে। বি হচ্ছে কম্পোনেন্টের লিস্ট উইথ এবং এইচ হচ্ছে কম্পোনেন্টের থিকনেস, এবং এই ইল পয়েন্টটা, ইল স্ট্রেস 75 KSI কম হতে হবে। আমরা এখন যা আগে বললাম, মাইল্ড স্টিলের জন্য আমরা 60 KSI এখন ইউজ করে থাকি অ্যাজ জেনারেল ক্রাইটেরিয়া, বাট আমরা এখন ট্রাই করছি 75 KSI দিকে যাওয়ার জন্য। ইভেন 100 KSI ইজ পসিবল। এটাও অবশ্যই হেল্প করবে স্টিল কনজেশন মিনিমাইজ করার জন্য। আমি সবগুলো এগুলো দেখাবো আজকে, আমার এক্সাম্পল করবো যেটা, সেখানে এগুলো দেখানো। এটার জন্য একটা ম্যাক্সিমাম স্পেসিং দেওয়া আছে, সর্ট অফ সিমিলার টু ACI and BNBC, 3 times T or 18 inch. আমার মনে হয় BNBC তে এটা হচ্ছে 5 times T and 18 inch for the temperature shrinkage steel. তো এটাকে আবার ফিরে আসি এখানে, যেটা বললাম আগে, যে এপক্সি কোটেড রিবারের অ্যাডভান্টেজ অবশ্যই হিউজ। এখানে দেখতে পাচ্ছি যে খালি ডেকটাতেই এপক্সি কোটেড রিবার দেওয়া হয়নি, এবং কি ব্যারিয়ারেও আমি দেখতে পাচ্ছি যে এখানে এপক্সি কোটেড রিবার দেওয়া হয়েছে, কারণ ব্যারিয়ার ইজ অলসো হাইলি এক্সপোজড টু দ্য এনভায়রনমেন্ট। এটার টেস্ট কস্ট হয়তো
ইনিশিয়াল কস্ট 20% বেশি হতে পারে, কিন্তু নো ব্রেইনার। লাইফ সাইকেল কস্টের জন্য, ব্রিজের ডিউরেবিলিটির জন্য কোনো সন্দেহই নাই যে এটা আমাদেরকে অনেক বেশি কস্ট সেভিং দিবে ওভার দ্য লাইফ। লেস মেনটেন্যান্স, লেস রিপেয়ার, লেস রিপ্লেসমেন্ট। আমি যে আগে বললাম ডেকের রিপ্লেসমেন্ট হচ্ছে হিউজ প্রবলেমেটিক ইন টার্মস অফ কস্ট অ্যান্ড ইনকনভেনিয়েন্স। আমি যদি ডেকটাকে রিপ্লেস করতে যাই, আমাকে পুরো ব্রিজটাকে বন্ধ করে দিতে হবে, মেবি ফর এ মান্থ অর সো। হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট টু দ্য কমিউনিটি, টু দ্য এনভায়রনমেন্ট। সো এটার জন্য এটা হাইলি অ্যাডভান্টেজিয়াস অ্যান্ড ইটস অ্যাডভাইজেবল। আমি যে আগে বললাম টেক্সাসে নতুন ব্রিজের জন্য আমি যে ডেক বানাই, আমাকে এটা ইউজ করতেই হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে এই যে বারগুলা উপরে, হয়তো আপনারা ফলো করতে পারেন, এই বারগুলা হচ্ছে নেগেটিভ স্টিল, এটা হচ্ছে গার্ডার লাইন। নিচে যে লেয়ার দেখছি সেটা হচ্ছে পজিটিভ স্টিল, এবং এই যে স্টিল দেখছি এখানে যেটা এইদিকে যাচ্ছে উপরে, সেটা হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল। এবং নিচে যে বার দেখছি এইগুলো, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট। সরি, এইদিকে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট, এইদিকে টেম্পারেচার হচ্ছে বোথ সাইডস, এবং এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট নিচে। উপরে যে লেয়ার সেটা হচ্ছে টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। কাজে all four layers we have to provide. এতক্ষণ যে বললাম সেটা হচ্ছে অ্যাস্টো স্ট্রিপ মেথড। এম্পিরিক্যাল মেথডটা চ্যাপ্টার 9-এ দেওয়া আছে। এটা হচ্ছে একটা কাইন্ড অফ এ শর্টকাট, যে আমি স্ট্রিপ মেথড করতে চাই না, হয়তো আমি ব্যস্ত, হয়তো আমি অ্যাস্টো ইউজ করতে চাই কিন্তু কনজারভেটিভ হতে চাই, আমি কিভাবে সেটা করতে পারি? সো এটা হচ্ছে একটা সেকেন্ড মেথড যেটা অ্যাস্টোতে দেওয়া আছে। এটা বেসড অন রিসার্চ অ্যান্ড ফাইনাইট মডেলিং। সো থিওরি দেওয়া আছে, কোনো অ্যানালিসিস প্রয়োজন নাই। অনেকে পছন্দ করে এটা, আমাকে কোনো অ্যানালিসিস করতে হবে না, মোমেন্ট বের করতে হবে না, আমি সেম রিইনফোর্সমেন্ট দিব ইন বোথ ডিরেকশন। লঞ্জিটিউডিনালিও সেম রিইনফোর্সমেন্ট রেশিও দেওয়া আছে, এবং ট্রান্সভার্সলি অলসো সেম রিইনফোর্সমেন্ট। ইম্পর্টেন্ট, এটা ওভারহ্যাঙ্গিং ডিজাইনের জন্য অ্যাপ্লাই করা যাবে না। only for internal spans of slab I can use this theory. অনেক কন্ডিশন মিট করতে হবে, প্রচুর কন্ডিশন আছে। অ্যাকচুয়ালি আমরা ইচ্ছা করলে এখন সেখানে যেতে পারি, পেজ 9-8 সব কন্ডিশন দেখাচ্ছি এখানে। Go back a little bit. ওকে, এম্পিরিক্যাল ডিজাইন এখানে শুরু হলো। এই কলামটা হচ্ছে মেইন অ্যাস্টো স্ট্রেস স্পেসিফিকেশন, এই কলামটা হচ্ছে কমেন্টারি। এটা এসিআই তো ভেরি সিমিলার স্ট্রাকচার। এখানে অ্যাপ্লিকেশন বলা আছে, স্ল্যাব সাপোর্ট মানে কি, এবং সো অন। অনেক ধরনের কন্ডিশন এখানে আছে, অনেক ধরনের কন্ডিশন। দেখেন এখানে এই মুহূর্তে আমি পুরো দেখাতে পারছি না। ফুললি কাস্টিং প্লেস হতে হবে ডেক, ওয়াটার কিউর হতে হবে, স্টিম কিউরিং করা যাবে না, পার্শিয়ালি কম্পোজিট করা সম্ভব নয়, এবং একটা ডেপথের একটা রেঞ্জ দেখানো আছে। এনিওয়ে, সেগুলো যদি হয় তাহলে আমাকে এইগুলো অ্যাপ্লাই করতে হবে। এগুলো হচ্ছে রিইনফোর্সমেন্ট ইন এম্পিরিক্যাল মেথড। 4টা লেয়ার দিতে হবে আইসোট্রপিক, অ্যাজ ক্লোজ টু দ্য সারফেস এজ পসিবল কভারের জন্য, এবং মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 0.27 ইঞ্চ স্কোয়ার পার ফিট ফর ইচ বটম লেয়ার অ্যান্ড 0.18 ইঞ্চ স্কোয়ার পার ফিট ফর ইচ টপ লেয়ার। অর্থোগোনাল, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স টপে, এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল অ্যান্ড ট্রান্সভার্স বটমে। স্পেসিং ম্যাক্সিমাম 18 ইঞ্চ, এবং আমি গ্রেড 60 বেশি স্টিল স্ট্রেংথ ইউজ করতে পারবো না। তো এটা সিম্পল, ওকে, হ্যাসেল নাই কোনো, আমি এটা ইউজ করতে পারি, এটা অ্যালাউড বাই অ্যাস্টো। অনেক ইউজ করে থাকেন, কিন্তু ইট উইল এন্ড আপ উইথ কনজারভেটিভ ডিজাইন। তার মানে আমি যদি এখানে যাই এই ডেকের জন্য, আমি যদি স্ট্রিপ মেথডে ডিজাইন করি এটাকে,
এবং তারপরে আমি হয়তো এম্পিরিক্যাল মেথডে ডিজাইন করি, আমি দেখব যে এম্পিরিক্যাল মেথডে আমাকে স্টিল অনেক বেশি দিতে হবে। এটা ইস ওকে ইফ উই হ্যাভ দ্য মানি টু স্পেন্ড। যদি সময়ের প্রবলেম হয় ডিজাইনের জন্য, অথবা আমরা উই ওয়ান্ট ডেলিবারেটলি টু প্রোভাইড দ্যাট কুশন, সেফটি কুশন, তাহলে আমরা হয়তো সেই মেথড ফলো করতে পারি। নাথিং রং, AASHTO allows that and that's acceptable. তো আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে যে আমি যদি এটা প্রোভাইড করতে যাই 0.27 ইঞ্চ স্কোয়ার পার ফিট, তাহলে আমি নাম্বার 5 বার ইউজ করে যদি 13.5 ইঞ্চ দেই তাহলে এটা আমি স্যাটিসফাই করতে পারবো। যদি আমি 0.18 ইঞ্চ স্কোয়ার পার ফিট প্রোভাইড করতে যাই এম্পিরিক্যাল মেথডে, so I can get away with using number 4 bar at 13 inches. Okay? তো হচ্ছে ওভারহ্যাং ডিজাইন। এটা কাইন্ড অফ কমপ্লিকেটেড, আগে বলে নিচ্ছি, এটা লিটল বিট কমপ্লিকেটেড। আমি চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে জাস্ট একটা ফ্লেভার দেওয়ার জন্য যে কিভাবে ওভারহ্যাং ডিজাইন করতে হবে। এই 3 ঘন্টা সময় হবে না পুরো কভার করার। যদি আপনাদের কোশ্চেন থাকে তাহলে আমাকে লিখতে পারেন, আমি ইমেল দেবো এরপরে, সো ইউ ক্যান কন্ট্যাক্ট মি ফর এডিশনাল ইনফরমেশন। ওভারহ্যাং ডিজাইনের জন্য 3টা ডিজাইন কেস আছে। অ্যাস্ট্রোতে বলছে চ্যাপ্টার 13-এ, অ্যাকচুয়ালি আমার কাছে এখন চ্যাপ্টার 13 নাই, এখানে খোলা নাই আর কি, এনিওয়ে সো আই ক্যানট শো ইউ দ্যাট পেজ। একটা কেস হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে আমাদের একটা ডেক থাকবে, যেমন এখানে যাই, লেটস গো ব্যাক হিয়ার, এই যে একটা ওভারহ্যাং, এখানে একটা ট্রাফিক যাচ্ছে, এটা পসিবল একটা একটা এখানে ক্র্যাশ হতে পারে, একটা ট্রাক, অ্যাস্ট্রো ট্রাক HL93 এটাকে হিট করতে পারে, কোয়াইট কমন, আনইউজুয়াল না, অসাধারণ কিছুই না যে একটা ট্রাক এখানে হিট করে ব্যারিয়ার পুরো ভেঙে যেতে পারে এবং ট্রাকটা নিচে পড়ে মানুষ হতাহত হতে পারে এবং ব্রিজ সেফটি কম্প্রোমাইজ হতে পারে। কাজেই এখন আমি ডিজাইন করবো ওভারহ্যাংটা যেটা এখানে আছে, সেটা আমাকে একটা ক্র্যাশের জন্য, একটা ইম্প্যাক্টের জন্য ডিজাইন করতে হবে, হয় হরাইজন্টাল ইম্প্যাক্ট অথবা অ্যাঙ্গুলার ইম্প্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো সেটাই এখানে অ্যাস্ট্রোতে বলা হচ্ছে, এটা মানে হচ্ছে হরাইজন্টাল ভেহিকল কলিশন। আমি ইউজ করতে পারবো এক্সট্রিম ইভেন্ট 2 লোড কম্বিনেশন। ভার্টিক্যাল কলিশন হচ্ছে এক্সট্রিম ইভেন্ট 2 এবং রেগুলার কেস উইদাউট কলিশন, জাস্ট রেগুলার ডেড লোড অ্যান্ড লাইভ লোড, সেটা আমাকে স্ট্রেংথ 1 দিয়ে ডিজাইন করতে হবে। 3টা ডিজাইন সেকশন আছে, আমি দেখাবো একটু পরে। একটা হচ্ছে প্যারাপেটের ভিতরে সেকশন এ, ক্রিটিক্যাল সেকশন আউটসাইড এক্সটেরিয়র গার্ডার বি এবং ক্রিটিক্যাল সেকশন ইনসাইড এক্সটেরিয়র গার্ডার সি। এটা এগেইন মেমোরাইজ করার কোনো প্রয়োজন নেই, আপনার ইচ্ছা করলে আমার স্লাইডে গিয়ে পরে এগুলোকে দেখতে পারবেন এবং অ্যাস্ট্রোর সঙ্গে মিলাতে পারবেন। একটা ভিডিও আছে, লেটস সি ইফ আই ক্যান প্লে দিস। এটা হচ্ছে একটা ভিডিও, টেক্সাসে আমি এনএবের সঙ্গে কাজ করার সময় দেখেছিলাম এটা আমি, যে কিভাবে আমরা ক্র্যাশ টেস্ট করি। ইটস ইন্টারেস্টিং, লেটস ওয়াচ ইট। ওয়াও, ভেরি ড্রামাটিক। সো এই যে ব্যারিয়ার, এটাকে এখানে ক্র্যাশ টেস্ট করে, এটা একটা স্ট্যান্ডার্ড ট্রাক, সেটাকে দেখানো হলো কিভাবে করা যেতে পারে এটাকে আর কি। এটা টেস্ট করে আমরা এটার স্ট্রেংথ বের করে থাকি। Maybe let's see, let's go back, maybe we can watch it again. Very interesting video. Let's see. এটা খালি ক্র্যাশই না, এটাতে ফায়ার দেখা যাচ্ছে। তো আমরা দেখতে পেলাম যে ক্র্যাশের কনসিকুয়েন্স কি, ট্রাকটাতে ড্যামেজ হলো, হয়তো হতাহত হয়েছে এবং হয়তো কেন ব্যারিয়ার ড্যামেজ হয়েছে এবং সেই জন্য ব্যারিয়ারটা তো দেয়ার সেফটি রিজন, কাজে উই ক্যানট কম্প্রোমাইজ উইথ ইন্টিগ্রিটি অফ দ্য ব্যারিয়ার। কাজেই সেখান থেকে শুরু করে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে একটা আর্টিস্ট রেন্ডিশন এগেইন। একটা ক্র্যাশ লোড আসছে এখান থেকে হরাইজন্টালি RW,
এই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে। এটা হচ্ছে ইনলাইন থিওরি 1। এটার থেকে বেস করে আমি যদি 45 ডিগ্রি একটা প্রজেকশন অ্যাসিউম করি, তাহলে এই যে ফেলিওর সারফেস সেটা হবে এলসি, এই যে ক্র্যাশ লেংথের লেংথ প্লাস এই হাইটের ডবল, এটা হচ্ছে দ্য এক্সটেন্ট অফ দ্য ড্যামেজ। এখান থেকে আমি ইচ্ছা করলে মোমেন্ট ক্যাপাসিটি বের করতে পারি, এবং এটা একটা মোমেন্ট দিবে ব্যারিয়ারের উপরে। there should be moment that should be resisted, এবং অলসো টেনশন, কারণ এটা যেহেতু পুশ করছে, এটা একটা টেনশনও হবে, কাজে আমাকে টেনশনের জন্য ডিজাইন করতে হবে, এবং অলসো এই ব্যারিয়ার মোমেন্টের জন্য আমাকে ডিজাইন করতে হবে যাতে ব্যারিয়ারটা ফেল না করে, সেটাই হচ্ছে উদ্দেশ্য। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে হাফ। আগের সঙ্গে ডিফারেন্স হচ্ছে এখানে, ওটা ছিল পুরো লেংথ, এটা হল হাফ লেংথ, কাজে এখানে অনলি হাফ অফ দ্য ব্যারিয়ার ইজ ড্যামেজড। এগেইন আগের মতোই RW অ্যাপ্লাই করা হলো, এটা লেংথ হচ্ছে এলসি নাও, এবং যেহেতু এক সাইডে অনলি 45 ডিগ্রি প্রজেকশন, এটা হবে এলসি প্লাস এইচ যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এবং সেখান থেকে আমরা ইচ্ছা করলে একইভাবে আগের মতো মোমেন্ট ক্যাপাসিটি বের করতে পারি ব্যারিয়ারের উপরে, এবং টেনশন যেটা রিলিজ করতে হবে হরিজন্টালি অন দ্য ব্যারিয়ার। তো ওইটা করার পরে এটা হচ্ছে অ্যাগেন ওই ওভারহ্যাং এর একটা একটা স্কেচ। এখন আমরা যেটা দেখলাম আগে সেটা এখানে আবার দেখানো হচ্ছে। এই যে RW অ্যাপ্লাইড প্যারাপেটের উপরে বা ব্যারিয়ারের উপরে, সেটার জন্য মোমেন্ট অ্যাট দ্য বেস অ্যাসুমিং ফিক্সড কন্ডিশন এবং টেনশন দুটো অ্যাপ্লাই হবে, কারণ মোমেন্টের জন্য এটার জন্য একটা মোমেন্ট হবে এবং এটার জন্য অলসো একটা টেনশন হবে। কাজে এই প্যারাপেটের যে সেকশন এইখানে অথবা ব্যারিয়ারের যে সেকশন, এটা হচ্ছে সেকশন এ। এখানে অ্যাস্ট্রো বলছে আমাদেরকে এইখানে আমাদেরকে চেক করতে হবে এটার ডিজাইন, এবং আমি এখানে খুব একটা কমপ্লেক্সে যাচ্ছি না, জাস্ট দেখানোর জন্য যে টেনশনটা কিভাবে বের করতে হবে, এই টেনশনটা এবং মোমেন্টটা কিভাবে বের করতে হবে, এবং কি লোড ফ্যাক্টর অ্যাপ্লাই করতে হবে। এক্সট্রিম ইভেন্টের জন্য আমরা জানি যদি এক্সট্রিম ইভেন্ট আমরা আমরা লিমিট স্টেট ইউজ করি, তাহলে আমাদের লোড ফ্যাক্টরগুলো হচ্ছে 1, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা যাচ্ছি আরেকটা সেকশনে। তো আমরা আগে দেখলাম সেকশন এ, যেটা হচ্ছে ব্যারিয়ারের ইনসাইডে কার্ভের ওখানে। অন্য সেকশন ক্রিটিক্যাল যেটা আসলে বলছে হতে পারে এই যে এক্সটেরিয়র গার্ডার সেটার কাছাকাছি। একটা সেকশন হচ্ছে বি, আরেকটা সেকশন হচ্ছে সি। আগের মতোই আমরা দেখলাম যে এটা যদি এলসি হয় তাহলে প্রজেকশন হবে এলসি 2H প্লাস এলসি, এবং আমরা ইচ্ছা করলে বি তে চেক করতে পারি এই উইথ, অথবা সি তে চেক করতে পারি এই উইথ, এবং সিম্পল ম্যাটার আফটার দ্যাটার পরে আমরা মোমেন্ট বের করতে পারি এবং আমরা টেনশন ফোর্স বের করতে পারি। অ্যাস্ট্রোতে দেওয়া নাই যে অ্যাঙ্গেলটা কি হবে। আমি আগে যে বললাম আমরা সাধারণত 45 ডিগ্রি ইউজ করতে পারি, which is quite safe। যদি কনজারভেটিভ হতে চাই তাহলে 30 ডিগ্রি। 30 হলে কনজারভেটিভ হবে কেন? কারণ হচ্ছে 30 হলে এই অ্যাঙ্গেলটা কমে যাবে টু বি ডিপার, রাইট, এবং এই লেন্থটা কমে যাবে, কাজে স্ট্রেস বেশি হবে। দ্যাটস ওয়াই ইট শুড বি মোর কনজারভেটিভ। তারপরে ডিজাইন সিমিলার উইথ ইউজিং দ্য ডিজাইন ফিলোসফি, টেনশনের জন্য ডিজাইন করা এবং মোমেন্টের জন্য ডিজাইন করা, এবং আই স্কিপ দিস স্লাইড ফর নাও। আরেকটা যেটা কেস যেটা বললাম লাস্টে যেটা ছিল, এটা হচ্ছে নো ক্র্যাশ বাট অনলি ভার্টিক্যাল লোড। সো এটা হচ্ছে ইউজুয়াল কেস অফ স্ট্রেংথ 1, যেটা হচ্ছে আমাদের হুইল লোড, ট্রাক থেকে লোড, তারপরে হচ্ছে ডেকের সেলফ ওয়েট এই পর্যন্ত। যেহেতু আমরা অনলি আমরা এক্সটেরিয়র স্প্যান ডিজাইন করছি, ওভারহ্যাং ডিজাইন করছি, তারপর এটার জন্য আমরা মোমেন্ট এবং ফোর্স বের করে সেটাকে আমরা ডিজাইন করব অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে স্ট্রেংথ 1, আগের গুলো ছিল এক্সট্রিম ইভেন্ট, এটা হচ্ছে স্ট্রেংথ 1 লিমিট স্টেট। তো এই ডায়াগ্রামটা আমি রিপ্রোডিউস করলাম আগের মতোই, দেখাতে যাচ্ছি যে এই যে ওভারহ্যাং স্ট্রিপ যেগুলা, এটা কিন্তু এটার মতো না।
আমরা যে নেগেটিভ মোমেন্ট ডিজাইন করলাম, ব্লু স্ট্রিপ, সরি পজিটিভ মোমেন্ট ব্লু স্ট্রিপ, নেগেটিভ মোমেন্ট রেড স্ট্রিপ, কিন্তু গ্রিনটা হচ্ছে ওভারহ্যাং এর জন্য এই স্ট্রিপ উইথ ডিফারেন্ট। কাজে আমরা এই দুটো এখানে ইউজ করব না, আমরা গ্রিনটা ইউজ করব ফর দ্য ওভারহ্যাং ডিজাইন। ওকে, মিস্টার সালমান, আই থিঙ্ক আমরা একটা ব্রেক নিতে পারি এখন, রাইট? অ্যাবাউট মিডওয়ে, ইজ ইট ওকে? Sure, sir. Obviously. Okay, I think people has to take a break, so please don't go too far. Just grab a snack and drink and then come back within 5 minutes. Thank you, Mr. Salman. Thank you, Dr. Yazdani. So hopefully we will resume at 9:30, 1:02. Okay, Mr. Salman, আমি কি শুরু করতে পারি আবার? জি স্যার, অবশ্যই। Okay, thank you. I hope everyone is with us. So we may proceed. So, hope the break was refreshing. So এখন আমরা নেক্সট স্লাইডের দিকে আগাচ্ছি। এটা জাস্ট কমেন্ট করেছি এখানে যে সিম্পল স্প্যান যদি কন্টিনিউস করতে হয় তাহলে আমাদেরকে এডিশনাল মেইন রিনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ হয়তো সেটা এফেক্টিভ হবে না আর কি। সো এনিওয়ে, তো ডেকের কি পয়েন্ট আমরা জানলাম আজকে, যে মেইনলি ডেক হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এটা টু সামারাইজ ইট, এটা স্প্যান করে বিটুইন গার্ডার্স, মাল্টিপল স্প্যান হতে পারে, এমনকি 10-12টা স্প্যান আনইউজুয়াল না ফর এ ভেরি ওয়াইড ব্রিজ। 4টা লেয়ার রিনফোর্সমেন্ট দিতে হবে, প্রাইমারি নেগেটিভ স্টিল, প্রাইমারি পজিটিভ রিনফোর্সমেন্ট, ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট এবং টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট। আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রিপ মেথড ইউজ করতে পারি ইচ্ছা করলে, অথবা আমরা এম্পিরিক্যাল মেথড ইউজ করতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে মডেলিং ইউজ করতে পারি, নিউমেরিক্যাল মডেলিং ইউজ করতে পারি। এবং আমাদেরকে এক্সটেরিয়র অথবা ওভারহ্যাং ডিজাইন করার জন্য আমাদেরকে হরাইজন্টাল কলিশন ফোর্স ইউজ করতে হবে। সারমর্ম আজকের লেকচারের। ফর এক্সাম্পলে যাই, কোশ্চেন থাকে আপনারা চ্যাটে বলতে পারবেন অথবা কোশ্চেন অ্যান্সারে, আমি সেটা শেষের দিকে অ্যান্সার করব ইনশাল্লাহ। সো এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল, কারণ আমাদের এখানে কমপ্লেক্স এক্সাম্পল করার সময় নেই, সে ধরনের রিসোর্সও নেই, কাজে এখানে আমরা সিম্পল যেটা এই টাইমের মধ্যে আমরা শেষ করতে পারি। তো আমরা এটা একটা ক্রস সেকশন দেখানো হচ্ছে ব্রিজের। আমরা নোট করছি স্টিল গার্ডার দেওয়া আছে, এই গার্ডারগুলোর স্পেসিং হচ্ছে 8 ফিট সেন্টার টু সেন্টার, সেন্টার লাইন অফ দ্য ব্রিজ। এবং বোঝা যাচ্ছে যে এদিকে আরো মিরর ইমেজ আছে, সেম জিনিস। এটা সেন্টার লাইন 4 ফিট, কাজে আরেকটা স্টিল গার্ডার আছে 8 ফিট দূরে এবং সো অন। ওভারহ্যাং এর লেন্থ হচ্ছে 3 ফিট 3/4 ইঞ্চ। রিনফোর্সড কংক্রিট স্ল্যাব 8 ইঞ্চ থিক। তো আমি এটা চুজ করলাম এক্সাম্পলটা, কারণ হচ্ছে আমি দেখাতে চাচ্ছি যে ডাজন্ট ম্যাটার সাপোর্টিং গার্ডার কি ধরনের তৈরি, এটা কি বক্স গার্ডার, আই গার্ডার, স্টিল না কংক্রিট, it doesn't make any difference. The slab design is similar. Because আমাদের assumption হচ্ছে AASHTO-তে যেগুলো হচ্ছে কাইন্ড অফ ইমুভেবল সাপোর্ট, কোনো ডিফরমেশন নাই, গার্ডার গুলো হচ্ছে রিজিড, কাজে এটা কোনো সেটেলমেন্ট হচ্ছে না। কোশ্চেন হচ্ছে সেটেলমেন্ট হলে কি হবে, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু যেহেতু সেটেলমেন্ট এটা হচ্ছে না, এটা জাস্ট আমরা সাপোর্ট বিবেচনা করি, একটা নেগেটিভ সাপোর্ট, এবং সেভাবে আমরা এটা ডিজাইন করি। এই ব্রিজে 2টো ট্রাফিক লেন আছে এবং ডিজাইন লেন হচ্ছে 12 ফিট। আমরা জানি AASHTO-র, আমি যে গত লেকচারে ডিসকাস করলাম, ডিজাইন লেন হচ্ছে AASHTO ডেফিনিশন 12 ফিট ওয়াইড। এই ডেকের কংক্রিট স্ট্রেংথ হচ্ছে দেওয়া আছে বা স্পেসিফাইড 4.5 KSI, রিনফোর্সমেন্ট হচ্ছে 60 KSI, yield স্ট্রেংথ, মাইল স্টিল। আমাদেরকে এখানে ফিউচারের জন্য যে হয়তো 10 বছর পরে কোনো অ্যাব্রেশন হতে পারে বা ডেক ডিটেরিওরেশন হতে পারে, এটা একটা ওভারলে
যেটা ফিউচারে দেওয়া হবে সেটার ওয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 পাউন্ড পার স্কোয়ার ফিট, যেটা ইটস এ ওয়াইজ ডিসিশন। কারণ হচ্ছে এটা যদি আমি কনসিডার না করি ভবিষ্যতের এক্সপ্যানশন অথবা ওভারলে, এটা ভুল হতে পারে, কারণ মোস্ট লাইকলি ওভার টাইম দিস ব্রিজ উইল নিড সাম রিহ্যাবিলিটেশন। এই সাপোর্টিং গার্ডার গুলা হচ্ছে স্টিল W36/150, আমরা জানি এর মানে কি, এটা স্ট্যান্ডার্ড স্টিল শেপ অ্যাকর্ডিং টু AASC। ডেকের মধ্যে 0.5 ইঞ্চ একটা ইন্টিগ্রেটেড ওয়ারিং সারফেস আছে, তার মানে হচ্ছে ডেকের উপরে একটা 0.5 ইঞ্চ একটা ওয়ারিং সারফেস এক্সট্রা স্ট্রং দেওয়া হয়েছে, যাতে নাকি ওয়ারিং কম হয়। হাই স্পিডে ওয়ারিং বেশি হবে, লো স্পিডে ওয়ারিং কম হবে, এবং অলসো ট্রাফিকের লোডের উপর ডিপেন্ড করে, সেটা ভ্যারি করবে। যাই হোক, এটা আমরা একটা স্পেসিফাইড করা আছে। এবং আরো বলা আছে যে ডেক ইজ কম্পোজিট উইথ দ্য বিমস, তার মানে এখানে কোনো ধরনের এই এই ইন্টারফেসে টাওয়েল আছে, ওকে, এর উপর থেকে হয়তো টাওয়েল বের হয়ে আছে, ওয়েল্ডেড টু দ্য স্টিল প্লেট, এখান থেকে এটা এমবেডেড হয়ে এটাকে একটা কম্পোজিট স্ট্রাকচার বানিয়েছে। তো আমরা যা করব এখানে, আমি যা আগে বললাম, এটা আমরা একটা কন্টিনিউয়াস স্প্যান অ্যাসুম করব স্ল্যাবের কয়েকটা স্প্যানে, এবং আমরা নেগেটিভ মোমেন্ট বের করব, আমরা পজিটিভ মোমেন্ট বের করব, এবং সেখান থেকে আমরা ডিজাইন করব পজিটিভ স্টিল নেগেটিভ স্টিলের জন্য। আমরা লোড কম্বিনেশন ইউজ করব স্ট্রেংথ 1, তারপরে আমরা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দেব, এবং তারপরে আমরা টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। আমি দেখাবো যে কিভাবে আমরা অ্যাস্ট্রো থেকে ভেরি কনভেনিয়েন্টলি এই লাইভ লোডটা বের করতে পারি মোমেন্টগুলো। তো আমি রাইট অ্যাওয়ে চলে যাই এই টেবিলে, অ্যাস্ট্রো টেক ডিজাইন টেবল, ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি কনভেনিয়েন্ট টুল, পেজ 498। এটা আমি দেখাবো পরে যখন আমি ভ্যালুগুলো বের করবো এখান থেকে। সো অ্যাডভান্টেজ হচ্ছে আমি তো ডেড লোড বের করতেই পারি, কোনো অসুবিধা নেই। এটা তো আমরা ট্রিবিউটারি এরিয়া থেকে ডেড লোড বের করা খুবই ইজি, কিন্তু যখন আমি লাইভ লোড বের করবো তখন হচ্ছে প্রবলেমেটিক, কারণ হচ্ছে যে লাইভ লোডের পজিশনটা ইম্পর্টেন্ট, ট্রাক লোডের পজিশনটা ইম্পর্টেন্ট, এবং অলসো আমাদেরকে ইম্প্যাক্ট ফ্যাক্টর ইউজ করতে হবে এবং মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর ইউজ করতে হবে। এই এই টেবিলের জন্য কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা আমাদের আগে থেকে বলে রাখি। সেগুলো হচ্ছে 3টা গার্ডারে বেশি হতে হবে, 3টা গার্ডার বা কম হলে এই টেবিলটা ইউজ করা যাবে না, এবং এক্সটেরিয়র গার্ডারের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা চিন্তা করতে পারি যে একদিক থেকে এক্সটেরিয়র থেকে এক্সটেরিয়র, ইন কেস এখানে যেটা, সেটা হবে এখান থেকে সেন্টার থেকে অন্য এক্সটেরিয়র গার্ডারের সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা কি, সেটা মেজার করে বা বের করে আমাদের চেক করতে হবে এটা, যে এটা 14 ফিটের বেশি হতে হবে মিনিমাম, হুইচ ইজ আই থিঙ্ক মোস্ট ব্রিজের জন্য এটা ওকে। 14 ফিট ইজ এ ভেরি স্মল উইথ ফর এ ব্রিজ। যদি দুটো লেন দেওয়া হয় তাহলে তো এটা ইউজ করা যাবে না, কাজেই 40 ফিট ইজ মোস্ট অফ দ্য টাইম অ্যাভেলেবল। তারপরে আমরা যা করব সেটা হচ্ছে আমরা মোমেন্ট বের করবো ডেড লোডের জন্য। এটা ভেরি সিম্পল, এখানে দেখাচ্ছি যে স্ল্যাবের থিকনেস, এটা হচ্ছে কম্পোনেন্ট। আপনারা জানেন এটা মানে কি, আমি গত লেকচারে বলেছিলাম ডিসি মানে হচ্ছে কম্পোনেন্ট ডেড লোড অ্যাকর্ডিং টু AASHTO nomenclature. So 8 ইঞ্চি থিক কংক্রিট, assuming 150 pound per cubic foot concrete as upper limit. Again, আমি যদি অ্যাকচুয়াল ওয়েট জানি এটা আমি ইজিলি এখানে ট্রান্সফার করতে পারি, এটাকে ফিটে কনভার্ট করে আমি এখানে ইউএস ইউনিট ইউজ করেছি মেইনলি, এবং শেষে হয়তো আমি ইচ্ছা করলে ওটাকে মেট্রিক ইউনিটে কনভার্ট করতে পারি। সো এটা হবে 0.1 কিপ পার ফিট ডিসিটা। 0.1 কিপ পার ফিট কেন? কারণ আমি অ্যাসুম করছি এটা হচ্ছে 12 ইঞ্চ থিক স্ল্যাব, thickness of the strip, which আমি কনভার্ট করব পরে। ফিউচার ওয়ারিং সারফেস যেটা দেওয়া ছিল এখানে 25 PSF, সেটা জেনে আমি সেটাকে কনভার্ট করতে পারি। এটা কনভার্সনের কোনো প্রয়োজন নাই, কারণ 0.25 PSF becomes 0.025 কিপ পার ফিট,
পার স্কোয়ার ফিট এবং 12 ইঞ্চ স্ট্রিপের জন্য এটা হয়ে যাবে 0.025 কিপ পার ফিট, এবং দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ইন দ্য ইউএস সিস্টেম 1 feet strip width. তো আমরা ডেকের সেলফ ওয়েট বের করলাম এবং ওয়ারিং সারফেসের ওয়েট বের করলাম, এবং সিমিলারলি আমরা ইচ্ছা করলে অন্য যেগুলো যে ধরনের ট্রিটমেন্ট থাকুক না কেন, আগে যে বলেছিলাম যেগুলো ছিল সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সেগুলো কনভার্ট করা যেতে পারে ভেরি সিম্পলি। করলাম এটা, এই ওয়েট গুলো বের করলাম। এখন আমরা নেক্সট লাইভ লোড মোমেন্ট বের করব। তার আগে লেটস থিঙ্ক অ্যাবাউট ইট ফর এ সেকেন্ড। এটা হচ্ছে আমাদের স্ল্যাবের মডেল। সো আমরা জানি এখানে একটা নেগেটিভ মোমেন্ট হবে ফর শিওর, কোনো সন্দেহ নাই। ওভারহ্যাং, ক্যান্টিলিভার, এখানে নেগেটিভ মোমেন্ট হবে, এখানে নেগেটিভ মোমেন্ট হবে, এইখানে পজিটিভ মোমেন্ট হবে নিয়ার দ্য মিড স্প্যান, এবং এইখানে নিয়ার দ্য মিড স্প্যান পজিটিভ মোমেন্ট হবে। এই মোমেন্টগুলো আমরা কিভাবে বের করবো? কাইন্ড অফ কমপ্লিকেটেড। এটা একটা হোয়াট উই সে ইনডিটারমিনেট স্ট্রাকচার, রাইট? এটা সিম্পলি সাপোর্টেড না বা হোললি ক্যান্টিলিভারও না। এটা হয়তো ক্যান্টিলিভার মোমেন্ট হতে পারে, বিয়ন্ড দ্যাট ইটস লিটল বিট কমপ্লিকেটেড। সো এই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে কম্পিউটার প্রোগ্রাম ইউজ করতে পারি, অথবা আমরা ইচ্ছা করলে যে কোনো ডিজাইন এড ইউজ করতে পারি। এটা আমি বড় করেছি ফ্রম AASHTO 31819, একটা অপশন। কেন এসিআই ইউজ করছি? কারণ হচ্ছে যে আমি তো বিল্ডিং ডিজাইন করছি না, ব্রিজ ডিজাইন করছি, কিন্তু এই ফ্যাক্টর গুলা ইটস অ্যাপ্লিকেবল টু এনি কাইন্ড অফ স্ট্রাকচার। সো এটা ভেরি কনভিনিয়েন্ট টু মি। আমি এটা প্রায় ইউজ করি আমার নিজের জন্য। এটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য দরকার হতে পারে, নট ফর টু ওয়ে স্ল্যাব, অথবা বিমের জন্য হতে পারে, নন প্রিস্ট্রেস কন্টিনিউয়াস বিম। এটা অ্যাপ্রক্সিমেট, এবং আমাকেও এটার জন্য যে কন্ডিশন ছিল সেগুলো স্যাটিসফাই করতে হবে। এনিওয়ে, সো এখানে দেখা যাচ্ছে যে দুটো মোমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে ডিজাইন এইড। পজিটিভ মোমেন্টের জন্য একটা কোএফিসিয়েন্ট, নেগেটিভ মোমেন্টের জন্য আদার কোএফিসিয়েন্টস। তো আমি এটা প্রায় ইউজ করি। এই ধরনের আরো ডিজাইন টেবিল অনেক আছে, গুগলে গেলে আমরা পেতে পারি এই ধরনের ডিজাইন টেবিল। আপনারা যদি পিসিএ ম্যানুয়ালে যান, সেখানে ডিজাইন ম্যানুয়াল থেকে সেখানে অনেক এক্সটেন্সিভ এই ধরনের টেবিল দেওয়া আছে, ভেরি ইউজফুল। আমি ওটা সবসময় ইউজ করি। সেখানে ম্যাক্সিমাম মোমেন্ট দেওয়া আছে ফর ডিফারেন্ট কাইন্ড অফ স্প্যানস, ম্যাক্সিমাম শিয়ার দেওয়া আছে, ম্যাক্সিমাম রিফ্লেকশন দেওয়া আছে, অ্যান্ড সো ফোর্থ। তাই না, সেটাই নয়, প্রিস্টেসের জন্য আমি ইচ্ছে করলে ক্যাম্বারও সেখান থেকে বের করতে পারি। এনি কেস, সো এখানে ডিপেন্ড করে ইন্টেরিয়র স্প্যান হলে একটা কোএফিসিয়েন্ট, এন্ড স্প্যান হলে একটা কোএফিসিয়েন্ট, ডিপেন্ড করে এটা কি আনরিস্ট্রেইনড, ডিসকন্টিনিউয়াস এন্ড ইন্টিগ্রাল উইথ সাপোর্ট, এটা কি কন্টিনিউ, এটা কি কম্পোজিট, নাকি এটা সিম্পলি সাপোর্টেড। ইট অল ডিপেন্ডস অন দ্যাট। নেগেটিভ হলে এন আমি কি এক্সটেরিয়র সাপোর্টের মোমেন্ট বের করছি, নাকি ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্টের মোমেন্ট বের করছি, নাকি আরো ভিতরের সাপোর্টের মোমেন্ট বের করছি। এটা হচ্ছে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট, তার মানে হচ্ছে সেকেন্ড ইন্টেরিয়র সাপোর্ট। আবার দেখাচ্ছি এখানে যে এটা হচ্ছে ফার্স্ট ইন্টেরিয়র সাপোর্ট, এটা হলো সেকেন্ড ইন্টেরিয়র সাপোর্ট। সো এটা বলছে যে এটা হচ্ছে একটা মোমেন্ট, এটার জন্য মোমেন্ট ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে অল আদার্স উইল বি সেম। এরপরে যেগুলো আছে সেগুলো সব সমান সেম হবে। তো আমি এগুলো এখান থেকে আমি কোএফিসিয়েন্ট বের করেছি, এবং তারপরে আমি আমার এক্সাম্পল ইউজ করেছি। এটা আপনাদের উপরে, আপনি এটা ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো ধরনেরও ডিজাইন এড ইউজ করা সম্ভব, অথবা মডেলিং করে করা যাবে। তো ওখান থেকে আমরা জানলাম এখন যে আমি যে ডিসি বের করলাম আগে 0.1 কিপ পার ফিট, সেটাকে আমি এই কোএফিসিয়েন্ট ইউজ করে আমি 114 ইউজ করেছি। এটা হচ্ছে এইটা করলাম এখানে। তো আমার স্প্যান লেংথ হচ্ছে 8 ফিট, এটা হচ্ছে স্ল্যাবের স্প্যান। তো এটা কনভার্ট করলে একটু সিম্পল, আমি পাচ্ছি পজিটিভ মোমেন্ট হচ্ছে 0.45 কিপ ফিট। এটা হচ্ছে কম্পোনেন্টের জন্য, এটা হচ্ছে সেলফ ওয়েট। ওয়ারিং সারফেসের জন্য যেটা ছিল 0.025 কিপ পার ফিট, সেটাও আমি সেম কোএফিসিয়েন্ট ইউজ করলাম, এবং আমি পেলাম 0.114 কিপ ফিট।
এখন ইকুইভ্যালেন্ট স্ট্রিপ বের করব, কারণ আমি ইচ্ছা করলে নেগেটিভ মোমেন্ট বের করে তারপরে এটা করতে পারতাম, কিন্তু এখন ইটস দ্য গুড টাইম বিকজ আই হ্যাভ টু কনভার্ট এই মোমেন্টগুলোকে আমাকে ইকুইভ্যালেন্ট স্ট্রিপে কনভার্ট করতে হবে। সো ইট মে বি রাইট টাইম টু ডু ইট। তো আমি যে আগে দেখিয়েছিলাম ইকুইভ্যালেন্ট উইথ, যেগুলো আপনার হয়তো মনে আছে যে পজিটিভ মোমেন্টের জন্য ইকুইভ্যালেন্ট স্ট্রিপ উইথ ইজ 26 প্লাস 6.6s, ওই টেবিলে যেটা ছিল সেটাকে আমি ইজিলি কনভার্ট করলাম। সো আমার পজিটিভ মোমেন্টের জন্য স্ট্রিপ উইথ হচ্ছে 78.8 ইঞ্চ। অ্যাসুম করছি যে স্পেসিং হচ্ছে এখনো 8 ফিটে আছে। নেগেটিভ মোমেন্টের জন্য ডিফারেন্ট, 48 প্লাস 3.0s, সেম কনভার্সন, আমার এখানে আসছে 72 ইঞ্চেস। সো স্ট্রিপ উইথ পজিটিভের জন্য ডিফারেন্ট ফ্রম নেগেটিভ মোমেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। This is how it varies from ACI or BNBC quite a bit. এখন আমি যা করব, এটা আমি এটাকে ট্রান্সফর্ম করব টু এ 12 ইঞ্চ স্ট্রিপ। হিয়ার ইজ হাউ টু ডু দিস। এটা হচ্ছে আমি এইটা মোমেন্টটা নিলাম, এটা আমি আগে বের করেছিলাম 0.45, এটা এটা হচ্ছে কম্পোনেন্ট মোমেন্ট, পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এটাকে আমি ডিজাইন লেনে কনভার্ট করলাম। এখানে দেওয়া আছে আমাদের ডিজাইন লেন হচ্ছে 12 ফিট ওয়াইড। ডিজাইন লেন হচ্ছে 12 ফিট ওয়াইড, উইচ ইজ স্ট্যান্ডার্ড অ্যাস্টো। সো আমি এটাকে কনভার্ট করলাম ওইটাতে। তারপরে আমি আমার পজিটিভ মোমেন্ট স্ট্রিপ দিয়ে ভাগ করলাম 78.8। এখন আই মিন ইকুইভ্যালেন্ট ফিট উইথ, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু ডু দিস। এবং আমার ইকুইভ্যালেন্ট 12 ইঞ্চি স্ট্রিপে মোমেন্ট হচ্ছে 0.83 কিউব ফিট পার ফিট। এটা হচ্ছে, লেটস লুক এট দিস পেজ 423 of AASHTO, see what it is. Just before, এইখানে কাইন্ড অফ হিডেন আমি বের করলাম এটা, এটা অবশ্য অনেকে জানেও না যে করা যায়। সো এখানে বলছে, if you pay attention here, maybe I can highlight it. Get the load per unit width of the equivalent strip. Divide the total load on one design traffic lane by the calculated strip width. তো এখানে এটা আমি ফলো করলাম। সো এনি কেস, সো এখন আপনারা জানেন কোত্থেকে ওই ভ্যালুটা আসলো। তো এটা বের করলাম এবং তারপরে আমি ওয়্যারিং সারফেস বের করলাম। ওয়্যারিং সারফেস মোমেন্ট ছিল 0.114, ডিজাইন লেন কনভার্সন এবং ডিভাইডিং বাই দ্য ইকুইভ্যালেন্ট স্ট্রিপ উইথ, এটা হচ্ছে 0.208 কিউব ফিট পার ফিট। সিম্পলি নেগেটিভ মোমেন্ট কনভার্ট করলাম। নেগেটিভ মোমেন্ট হয়তো মনে আছে, complete moment due to dead loads. Let's see where we are. Okay, dead load, moment coefficients, positive bending moment. Okay, so we found the negative bending moment now. So আমি যেটা করলাম এখানে, আমি just go back to that table. So for negative moment আমি এইটা ইউজ করলাম। কেন? কারণ হচ্ছে we have more than 2 spans. দুটো স্প্যান হলে WL square over 9, which is the most conservative. এখানে আমি যেহেতু more than 2 span আছে, I'm using this coefficient WL square over 10. Okay. So others is pretty self-explanatory. 0.1 is 1/10, right? This is 0.1. 0.1 kip per feet, our component load, and convert that to span 8 feet square. Our component negative moment হচ্ছে 0.64 kip feet. এটা হচ্ছে স্ল্যাবের own weighted জন্য negative moment. এবং তারপরে wearing surface very similar, 1/10, 0.025 kip per feet, 8 square, a square, আমি পাচ্ছি 0.16 kip feet. এই ভ্যালুগুলো আমি মনে রাখলাম।
এখন আমি মডিফাই করলাম আগের মতোই 0.64টাকে আমি ডিজাইন লাইনে কনভার্ট করলাম 12 ফিট ডিজাইন লাইন ডিভাইড বাই 72 এটা হচ্ছে নেগেটিভ মোমেন্ট স্ট্রিপ এবং ভেরি ইম্পর্টেন্ট যে আমি 78 ইউজ করছি না কারণ আমার নেগেটিভ মোমেন্ট স্ট্রিপের উইডথ হচ্ছে 72 ইঞ্চ কাজে এখন একটা নর্মালাইজ করছি এখন আমরা সবগুলোই এখন আমাদের will be over 12 inch wide. So এই পয়েন্ট এসে I can forget about the strip width কারণ আমি এখন যা হচ্ছে সবগুলো 12 ইঞ্চি স্ট্রিপে ইকুইভ্যালেন্ট স্ট্রিপে কনভার্ট করা হয়েছে। তো আগের স্লাইডগুলো দেখানো যাচ্ছে কিভাবে ডেড লোড মোমেন্ট বের করা যাবে পজিটিভ এন্ড নেগেটিভ। এখন আমি লাইভ লোডে চলে যাই। তো লাইভ লোড কোনো চেঞ্জ হয়নি, আমাকে HL93 ইউজ করতে হবে। I have to use HL93 because I'm following AASHTO 2017 LRFD Brick Design Specification. So আমরা জানি এটা হচ্ছে কম্বিনেশন, আর একটা পার্ট হচ্ছে ট্রাক লোড HL93 ট্রাক লোড, আরেকটা হচ্ছে লেন লোড। সো এগুলোকে আমি ইচ্ছা করলে মডেল করতে পারি। আগে দেখালাম যে একটা ডায়াগ্রামে যে কিভাবে ওটাকে বিভিন্ন জায়গায় বসিয়ে মুভিং লোড জেনারেট করে আমি সেখান থেকে স্ল্যাবের মোমেন্ট বের করতে পারি। এটা হচ্ছে লিটল বিট কমপ্লিকেটেড কারণ হচ্ছে যে ডেড লোড তো ইউনিফর্ম, আগেটা সিম্পল ছিল আগের স্লাইডগুলা। এখন আমাকে চিন্তা করতে হবে কিভাবে এই লোডগুলোকে বিভিন্ন জায়গায় বসিয়ে আমি সেই লাইভ লোড মোমেন্টটাকে আমি সাপ্লাই করতে পারি অথবা জেনারেট করতে পারি। সো আগের ক্লাসে আমি যে এক্সাম্পল করেছিলাম সেখানে একটা 120 ফিট স্প্যান ছিল, সেখানে আমি ট্রাক লোডটা বসিয়ে দেখলাম যে মিড স্প্যানের কাছে বসালে ওটা ম্যাক্সিমাম মোমেন্ট দিবে এবং ইট ডাজন্ট ম্যাটার কারণ হচ্ছে যে স্প্যানটা অনেক লম্বা 120 ফিট লম্বা, কাজেই অল থ্রি হুইলস শুড বি অন দ্য ব্রিজ। এখানেও এটা একটু কমপ্লিকেটেড কারণ হচ্ছে এটা 8 ফিট স্প্যান। কাজে আপনি যদি চিন্তা করেন যে 8 ফিট স্প্যানের মধ্যে এই তিনটা অ্যাক্সেল বসানো সম্ভব না, কারণ হচ্ছে যে ওগুলোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ফ্রন্ট অ্যাক্সেলে 14 ফিট এবং ব্যাক অ্যাক্সেলে 14 ফিট এবং 30 ফিট। কাজেই কোনোভাবেই এই 28 ফিট মিনিমাম একটা 8 ফিটের মধ্যে বসানো সম্ভব না। কাজেই এখানে অনলি ওয়ান হুইল ইজ পসিবল, ওয়ান সেট অফ হুইল ইজ পসিবল। কাজে এনিওয়ে এটা একটা কমপ্লিকেশন হয়ে যায় এখানে, এবং there are software which will handle it automatically, মুভিং লোড জেনারেট করা সম্ভব। আজকে আমি একটা সফটওয়্যার দেখাবো যেখানে এটা করা যায় ইচ্ছা করলে। রিসা করবে, রিসা উইল অলসো জেনারেট মুভিং লোড ফর ইউ। এনি কেস এখানে মনে হয় AASHTO একটা টেবিল আছে, ইটস ভেরি কনভেনিয়েন্ট টু ইউজ। তো এটা এখানে দেখানো আছে, অ্যাকচুয়ালি ইট ইজ হিয়ার। go to appendix page 498 যেখানে আমি অ্যাকচুয়াল AASHTO দেখাচ্ছি আপনাদেরকে কোথায় সেটা আছে। এটা very end of chapter 4. So let's go all the way here. Easy to find, very useful table, it's kind of hidden. So এটা টাইটেল হচ্ছে page 498, maximum live load moments per unit with feet per feet. Very simple. I highly encourage you to use this if you want to do this. এর আগের পেজে আমি দেখছি যে এটা দেখাচ্ছে, এটাকে বলে অ্যাপেন্ডিক্স A4। এটা অনলি ডেক, অন্য কিছুর জন্য নয়, অনলি ডেকের জন্য এটা ডিজাইন টেবল ফর লাইভ লোড। এবং এখানে আরো বলা আছে, আমি হাইলাইট করেছি যে মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর ইনক্লুডেড। হাউ নাইস। সো আমাকে সেপারেটলি ইম্প্যাক্ট ফ্যাক্টর ডিটারমিন করতে হবে না, আমি এর অল ইনক্লুডেড, ইভেন মাল্টিপল প্রেজেন্স ফ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট, ইটস অ্যাপ্রক্সিমেট টেবল। এখানে বলা আছে অলসো যে মোমেন্টস আর ক্যালকুলেটেড using the equivalent strip method as applied to concrete slabs supported on parallel girders. এটা আমরা স্যাটিসফাই করছি এখানে। What else?
ওকে, লোকেশন অফ দ্য নেগেটিভ মোমেন্ট আমরা দেখবো কোথায় এটা। Moments are applicable for decks supported on at least 3 girders. আমাদের more than 3 girder আছে। Having a width of not less than 14 feet, এটা আগে বললাম। এবং আমাদের, আমি যদি হিসাব করি এখানে, আমাদের এক্সাম্পলে এরপরে এখান থেকে অন্য এজ পর্যন্ত 40 feet, we have 40 feet. So you can easily imagine 8 feet plus 8 feet, 16, 20, double of that is 40. So we easily satisfied that requirement of 14 feet minimum. আরো কন্ডিশন আছে, এগুলো আমাদের স্যাটিসফাই করতে হবে। এনিওয়ে, সাপোজ উই স্যাটিসফাই অল দিস কন্ডিশন, তাহলে আমরা ইজিলি এখান থেকে আমাদের HL93 লাইভ লোড মোমেন্ট বের করতে পারবো। এটা প্রথম কলামটা হচ্ছে স্পেসিং অফ গার্ডার, goes for anywhere from 4 feet to 15 feet, pretty wide. Positive moment, value given, keep fit. নেগেটিভ মোমেন্টটা ডিপেন্ড করে, আগে যে বললাম যে গার্ডার সেন্টার লাইন থেকে একটু দূরে গিয়ে অফসেট নিয়ে আমাদের এটা বের করতে হবে। কত দূরে এটা আমরা ডিটারমিন করব এখানে, সেইভাবে আমরা সেখান থেকে বের করব। আমাদের দেখতে পারেন আপনারা যে আমাদের গার্ডার স্পেসিং হচ্ছে 8 feet, কাজে আমরা এই রোতে দেখব kind of wavy. So এই লেন আমরা দেখব এই রোতে। Wow, looks like a Benimoe diagram, sorry about that. Please, not very good, but anyway, এই রোতে আমরা দেখব এটা। It's very difficult to do this with a mouse. So আমরা এখান থেকে দেখছি যে আমাদের এই স্পেসিং এর জন্য পজিটিভ মোমেন্ট হবে 5.69, ওকে, এবং নেগেটিভ মোমেন্ট ভ্যারিয়েবল, এই জন্য আমাদেরকে বের করতে হবে কত দূরে যে যাব আমরা, এটা আমার স্লাইডে দেখানো আছে। So here, ওকে, সো এখানে স্যার আমি রিপিট করেছি এখানে টেবল A41 হাইলি অ্যাডভান্টেজেস টেবল HL93 এর জন্য, only for deck, not for girders though. ওকে, সো আমাদেরকে এখন দেখতে হবে যে এই যে আমাদের স্টিল গার্ডার যেটা আছে W36/150, এটার প্রপার্টি কি, কারণ ওটার উপর ডিপেন্ড করবে কত দূরে গিয়ে আমরা গার্ডার থেকে নেগেটিভ মোমেন্টটা বের করব ফর দ্য ইনফ্লেকশন পয়েন্ট। আমরা জানি অথবা বের করতে পারবো AISC ম্যানুয়াল থেকে যে এই W36/150 এর জন্য ওয়েব উইডথ হচ্ছে 0.625 ইঞ্চ। ভেরি কনভিনিয়েন্টলি AISC ম্যানুয়াল থেকে বের করা যাবে। ফ্ল্যাঞ্জ উইডথ যেটা, এটা ফ্ল্যাঞ্জ উইডথ হচ্ছে 12 ইঞ্চ, 1/4 নিতে হবে। এই W36/150 হচ্ছে এটাকে এটার 1/4 নিতে হবে, এটা হচ্ছে 3 ইঞ্চি। যদি আমরা জানতে চাই কোথায় এটা আছে, তাহলে আমাদের পেজ 426 এ গিয়ে আমরা দেখবো, যেটা আমরা আগে দেখেছিলাম AASHTO স্পেসিফিকেশন। এনি কেস, আমি যদি এটা মনে রাখি এই ভ্যালুটা 3 ইঞ্চ, তারপর আমি আবার ফিরে যাই ওই টেবিলে, এখান থেকে আমি এখন দেখবো এইখানে এই রোতে, এবং maybe I could keep that highlighter 3 inch দূরে। So I'll go down all the way. I'm mixing up. Hold on. Let me do this. I'll try that. তো এখান থেকে গিয়ে ডাউনওয়ার্ড গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার নেগেটিভ মোমেন্ট হবে এই কেসের জন্য 5.65 ফিট, কারেক্ট? আমার পজিটিভ মোমেন্ট হচ্ছে 5.69 ম্যাক্সিমাম, নেগেটিভ মোমেন্ট হচ্ছে 5.65। With those values এখানে, okay, now আমি বের করলাম conveniently from this table পজিটিভ মোমেন্ট লাইভ লোড 5.69, নেগেটিভ মোমেন্ট লাইভ লোড 5.65। এখন আমি ওগুলোকে ডেড লোডের সঙ্গে কম্বিনেশন করে আমি টোটাল মোমেন্ট বের করবো।
আমি আবার দেখিয়েছি টেবিলটা এখানে। You can use it at your convenience. তো আমি এটাকে এখন আবার আগের মতোই এটাকে ডিজাইন লেনে কনভার্ট করে 12 ফিট ওয়াইড এটাকে স্ট্রিপ দিয়ে ভাগ করে পেলাম। আমার লাইভ লোড পজিটিভ মোমেন্ট হচ্ছে 10.4 কিপ ফিট পার 12 ইঞ্চ ওয়াইড স্ট্রিপ এবং নেগেটিভ মোমেন্ট লাইভ লোড হচ্ছে সেম ওয়ে। Make sure that I'm using 72 inch for negative moment strip, 11.3 কিপ ফিট per feet. এখন আমার মোমেন্ট ক্যালকুলেশন শেষ। আমি ডেড লোড মোমেন্ট বের করেছি, লাইভ লোড মোমেন্ট বের করেছি। এখন আমি কম্বাইন করব এটাকে অ্যাকর্ডিং টু স্ট্রেংথ 1 কম্বিনেশন। Again, caution, word of caution, এই ফ্যাক্টরগুলো কিন্তু বিএনবিসি ফ্যাক্টর না। প্লিজ ডোন্ট ইউজ বিএনবিসি, বিগ মিস্টেক। বিএনবিসি প্রবাবলি বলবে 1.6 ফর লাইভ লোড, 1.2 ফর ডেড লোড, বা এখানে আমি ইউজ করব, যদি আপনারা আমার আগের সেশনে না এসে থাকেন, এখানে আমরা ইউজ করব কম্পোনেন্ট লোডের জন্য 1.25 অ্যাকর্ডিং টু AASHTO, 1.5 for wearing surface, and 1.75 for live load. I'm ignoring anything else, other kind of loads that could be they're specified. আমি এখানে এগুলোকে ইনক্লুড করব। সো আমি এখানে প্লাগ ইন করলাম। This is the DC moment, wearing surface moment, এবং from here live load moment, positive moment. টোটাল পেলাম ফ্যাক্টর মোমেন্ট হচ্ছে 19.55 কিউব ফিট পার ফিট। টোটালি আমি এখানে বটমে এসে এখানে আমি নেগেটিভ মোমেন্ট বের করলাম, সেম ফ্যাক্টরস এক্সেপ্ট এখন আমি ইউজ করব হচ্ছে নেগেটিভ মোমেন্টগুলো। সেগুলো হচ্ছে 1.28 ফর দ্য কম্পোনেন্ট, 0.32 ফর দ্য ওয়ারিং সারফেস এবং 11.3 কিউব ফিট ফর দ্য নেগেটিভ মোমেন্ট। টোটাল হচ্ছে 21.85 কিউব ফিট। সো মনে রাখলাম, maximum positive factored moment 19.55 cubic feet, maximum negative factored moment 21.85 cubic feet. তো এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে, এটাকে আমরা বলি MU। আমাদের স্ট্রেংথ ইকুয়েশন টিপিক্যালি এটাকে বলা হয় MU। এখন আমরা বের করব PMN। তো লোড ফ্যাক্টর রেজিস্ট্যান্স, লোড ফ্যাক্টর ইউজ করব, PMN মাস্ট বি অ্যাট লিস্ট ইকুয়াল টু MU। সো এখানে আমি দেখাচ্ছি কিভাবে এফেক্টিভ ডেপথ স্ল্যাবের বের করা যেতে পারে। এখানে আমরা কেয়ারফুলি কভারটা ইউজ করব। তো আমাদের ডি ভ্যালু, এফেক্টিভ ডেপথ ভ্যালু টপ এন্ড বটমে সেম হবে না। কেন? কারণ হচ্ছে ব্রিজের জন্য আমাদের টপ কভার ইজ ডিফারেন্ট দ্য বটম কভার, রাইট? আমরা মনে আছে হয়তো যে কংক্রিট কভার ডেকের জন্য 2.5 inch for the top because more abrasion on top, more delamination on top, possible delamination on top. বটমের জন্য হচ্ছে 1 inch in the bottom, এটা আমি অলরেডি দেখিয়েছি আপনাদেরকে এই টেবিলটা। তো এইভাবে আমি বের করেছি এফেক্টিভ ডেপথ ভ্যালু। এখানে আমি চিন্তা করতে হবে যে ডি প্লাসটা কোন জায়গায়। এটা হচ্ছে পজিটিভ মোমেন্টের জন্য। চিন্তা করি আমরা আমাদের ডি প্লাসের জন্য, I wish I could draw something here. Right, off camera, let me see if I can do that. দেখি আমি স্কেচ করতে পারিনি আপনাদের জন্য, হয়তো ফোকাস করা আছে। Let's see here. This is document care আমি ইউজ করি আর কি আমার অফিসে। Here it is. তো আমি এখানে ড্র করে একটা কুইকলি দেখাতে পারি।
এটা হচ্ছে ডেক ডাকছি একটা নেগেটিভের জন্য, একটা পজিটিভের জন্য। পজিটিভ ডেক, বলছি এটা হচ্ছে এম পজিটিভ এর জন্য, এটা হলো এম নেগেটিভ এর জন্য। তাহলে যখন পজিটিভ মোমেন্ট হবে তখন তো কম্প্রেশন হবে উপরে, টেনশন নিচে, রাইট? এবং নেগেটিভের জন্য হবে টেনশন উপরে, কম্প্রেশন নিচে। কাজে আমি যদি এখানে রিবার দেই, অফকোর্স রিবার হ্যাজ টু ফলো দ্য সেম প্যাটার্ন। সো পজিটিভের জন্য হবে নিচে, উপরে, অফকোর্স। কভার, এখানে কভার, এখানে কভার, রাইট? পজিটিভের জন্য কভারটা নিচে, দেখে নিচে যেহেতু এই কভারটা হবে 1 ইঞ্চ, কভারটা হবে 2.5 ইঞ্চ। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। কারণ অ্যাস্ট্রো বলছে আমাদেরকে, অ্যাস্ট্রো বলছে যে আমাদেরকে টপ কভারের জন্য 2.5 ইঞ্চ ইউজ করতে হবে এবং বটমের জন্য 1 ইঞ্চ ইউজ করতে হবে। তো আমি যেভাবে কিভাবে বের করবো এটাকে, ভেরি সিম্পল। আমি এখান থেকে ডি ভ্যালুর জন্য এখানে গিয়ে এখান থেকে ডি ভ্যালু হবে এটা এফেক্টিভ ডেপথ, এখানে হবে বটম থেকে হাফওয়ে রাইট টু দ্য রিবার, এটা হচ্ছে ডি বটম। তো হোপফুলি দ্যাট ওয়াজ ইউজফুল। লেটস গো ব্যাক হিয়ার। সেটা আমি করেছি, এখানে দেখাচ্ছি যে ডি প্লাসের জন্য 1 ইঞ্চ কভার সাবট্রাক্ট করলাম। এটা হচ্ছে যেটা ওয়ারিং সারফেস ছিল সেটা আমি বাদ দিলাম 0.5 ইঞ্চ। এবং এখানে ডায়ামিটার আমি যদি নাম্বার 5 অ্যাসুম করে থাকি, রিবার নাম্বার 5 রিনফোর্সমেন্ট ইউএস সিস্টেমে, এটা ডায়ামিটার হচ্ছে 5/8 ইঞ্চ, এটার হাফ হচ্ছে হোয়াট এভার দ্যাট ইজ। আমি পাচ্ছি এখানে এফেক্টিভ ডেপথ হচ্ছে 6.19 ইঞ্চ। সিমিলার নেগেটিভ মোমেন্টের জন্য যেটা আমি দেখালাম 2.5 ইঞ্চ আমাকে ইউজ করতে হবে। কাজেই 8 minus 2.5, half the bar diameter, I end up with 5.19 inch. একে সাধারণত এক লেয়ারের বেশি ইউজ করা হয় না, আনহার্ড অফ, এবং স্টিরাপও ইউজ করা হয় না। দেয়ার ইজ নো রিজন ফর দ্যাট। কাজেই আমাদের আর কিছু সাবট্রাক্ট করতে হবে না। কাজে আমাকে কেয়ারফুলি এই ভ্যালুগুলা আমার ডিজাইনে ইউজ করতে হবে। এখন আমি ফিরে আসি ডিজাইনে। পজিটিভ বেন্ডিং মোমেন্ট ডিজাইন, এটা বিভিন্ন লোক বিভিন্নভাবে করে থাকে, আমি জানি। কেউ এটা ইউজ করে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে SFY D-A/2 লং হ্যান্ড ওয়ে, দ্যাটস ফাইন। কেউ ডিজাইন এড ইউজ করে, আমি যেমন ডিজাইন এড পছন্দ করি। যা আমি করি এটা অনেক টেক্সট বইতে আছে, আপনারা জানতে পারেন। একটা আর ফ্যাক্টর ফাইন করি যেটা হচ্ছে mu/pbd²। এটা বিমের জন্য কাজ করে, স্ল্যাবের জন্য কাজ করে। সো আমি মোমেন্টটা নিলাম 19.55, এটাকে কনভার্ট করলাম ইউএস সিস্টেমে। কাজে আমি চাচ্ছি PSI তে পাওয়ার জন্য। সো আমি এই কিপ ফিটটাকে পাউন্ড ইঞ্চে কনভার্ট করলাম 12,000 দিয়ে গুণ করে। ফি ফ্যাক্টর আমি অ্যাসিউম করলাম 1, টেনশন কন্ট্রোল, এবং 12 ইঞ্চি ওয়াইড স্ট্রিপ, এবং ডি ভ্যালু হচ্ছে 6.192। সো আমি আর পেলাম 510 PSI। এটা আমার প্রেফারেবল অ্যাপ্রোচ। আমি ইচ্ছা করলে আরো অনেক মেথড ইউজ করতে পারি, স্প্রেডশিট পাওয়া যায় এটার জন্য। আমি ইচ্ছা করলে আপনাকে স্প্রেডশিট সাপ্লাই করতে পারি যেখানে এগুলোকে কনভার্ট করা যায় কুইকলি, FMN থেকে MU তে কনভার্ট করা যেতে পারে। তারপরে আমি ডিজাইন থেকে পেলাম এই আর ভ্যালুর জন্য আমার রিইনফোর্সমেন্ট রেশিও লাগবে 0.0092। এবং আমরা জানি যে আর এর সঙ্গে রো এর সম্পর্ক আছে, একটা ভেরি সিম্পল ইকুয়েশন, আপনি যে কোনো টেক্সট বইতে গেলে পাবেন, উইন্টারের বইতে আছে, ম্যাককর্মের বইতেও আছে। রেশিও আর এর জন্য 0.0092। তারপরে আমি স্টিল বের করলাম,
OBD, right? So 0.0092 times 12 times 6.19, straightforward calculation. So I end up with 0.68 inch square per feet. এটা per feet কেন? কারণ হচ্ছে এই মোমেন্টটা ছিল per feet, কাজে এটা কনভার্টেড টু ইঞ্চ স্কোয়ার পার ফিট। এখন আমি ওয়াইড ওপেন, আমি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের রিবার ইউজ করতে পারি। আমি এখানে নাম্বার 6 ইউজ করলাম। আমরা জানি ইউএস নাম্বার 6 এর এরিয়া হচ্ছে 0.44 স্কোয়ার ইঞ্চ। এটা আমার মেমোরাইজ করা আছে। আপনারা অনেকে হয়তো মেমোরাইজ করেছেন। নাম্বার 6 হচ্ছে 0.44, নাম্বার 5 হচ্ছে 0.31, নাম্বার 4 হচ্ছে 0.2, নাম্বার 3 হচ্ছে 0.11 and so on. Number 9 is easy to understand, 1 square inches anyway. So এটাকে আমি স্পেসিং বের করলাম। এগুলো সব স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন। এই বারের ডায়ামিটারটা নিলাম আমি, এটা হয়তো লিখে দেখা বেটার। Let me try again. Let's go back here and show you that the spacing কিভাবে বের করলাম। So S, এটা হচ্ছে diameter of the rebar divided by S times 12 inch, কারণ হচ্ছে আমি 12 ইঞ্চের জন্য ডিজাইন করেছি। সেখানে not diameter, sorry, area of the bar. So if I am using number 6 এর area হচ্ছে 0.44 square inch, divide করলাম আমার required যেটা ছিল, এটা হচ্ছে, let me go back and see, 0.68. So go back there, 0.68 এবং 12 ইঞ্চি width strip. It easily I can find out the spacing, which came out to be 7.76 inch. 7.76 inch. So I'm at round করলাম, not 8 inches, not 8 inches. I'll be using 7 inches on center. Conservative, right? Because 8 inches will not be conservative. So this is why it is 7 inch on center. Next আমি একই কাজ করলাম নেগেটিভ বেন্ডিং মোমেন্ট নিয়ে। So negative bending moment ছিল 21.85, convert it, phi factor, এখন depth different, এটা 5.1 inch না, 19 না, very careful, it is not 6.19, it's 5.19. করলাম আমি আর ভ্যালু পেলাম 799, তারপরে ডিজাইনের থেকে রো বের করলাম এবং এস বের করলাম, রো বিডি, এবং রো আসলো নতুন, এস স্টিল আসলো নতুন যেটা, সেটা হচ্ছে 0.93 ইঞ্চ স্কোয়ার পার ফিট। আমি যদি নাম্বার 6 এই স্টিক করি, which is wise decision, আমি চাই না রিবার ভ্যারি করতে, যদিও এটা অ্যাস্ট্রোতে অ্যালাউড। আমি ইচ্ছা করলে উপরে নাম্বার 6 ইউজ করতে পারি, নিচে নাম্বার 4 ইউজ করতে পারি, কিন্তু আমি in my business or consulting I frequently try to use the same rebar, কারণ হচ্ছে যে এটা সিম্পলিফাই করে construction এবং blueprint or simplified, less chance of making a mistake. Nothing wrong with using but mixing and matching. So 0.44 আমার স্পেসিং এখন আসছে 5.67 ইঞ্চ। তো আমি রাউন্ড করলাম এটাকে 5 ইঞ্চ অন সেন্টার। we're not done yet, আমাদেরকে ম্যাক্সিমাম স্পেসিং চেক করতে হবে। এটা হচ্ছে দেওয়া আছে, আমি যা আগে দেখালাম, 1.5 inch the slab thickness or 18 inch. So আমি ক্যালকুলেট করি এটা, 1.5 times 8 is about 12, এটা 18, কাজেই আমার স্পেসিং আমি ইউজ করছি 7 and 5. So I'm sure I'm okay, right? Which is less than S max. So that check is done. So ওটাই আমার ফাইনাল ডিজাইন ফর বেন্ডিং। এখন আমি ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দেব। এখন আমাকে ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট দিতে হবে স্ল্যাবের বটমে এবং টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল দিতে হবে টপে। কথা মনে আছে আপনাদের যা আগে দেখেছিলাম, রেশিওগুলা কি? এটা হচ্ছে one of the factors, distribution, right?
one of the check, 220 over square root of s. এটা 78% আসে, which is supposed to be more than 67%. Cannot be more than 67%. So use 67%. এটা philosophy হচ্ছে যে আমাকে maximum is 67%. 78% is more than 67. There are two criteria. একটা হচ্ছে এটা, আরেকটা হলো 67%. So I use this amount which controls 67%. তো এখন আমি যা করেছি এখানে পজিটিভ স্টিল যেটা 0.68 square inch, that's ratio is tied to that one. So আমি এটা নিয়ে 67% নিলাম, আমি পাচ্ছি 0.46 inch square per feet. আগে দেখালাম যেভাবে আমি ক্যালকুলেট করলাম স্পেসিং অফ রিভার, আমি সেভাবে আমি अगेन স্টিকিং টু নাম্বার 6 আমি করি, তাহলে আমার স্পেসিং আসবে 11 inch, which is okay. I think it's a good spacing. 11 inch is a good spacing. এটা হচ্ছে বটমের জন্য, এটা it will be tied to the bottom rebar which is the positive. এখন আমাকে টপের জন্য টেম্পারেচার শ্রিঙ্কেজ স্টিল দিতে হবে। আগে দেখালাম যে এটার ইকুয়েশনটা ডিফারেন্ট, এটা হচ্ছে এই ইকুয়েশন, all the values are known here, 60 is fy and so forth, 12 inch wide strip, 8 inch deep and so on. So এই ভ্যালুটা আসছে আমাদেরকে মিনিমাম 0.052 আসছে এখানে, কিন্তু it has to be 0.11 minimum from AASHTO. তো আমি প্রোভাইড করলাম 0.11 স্কোয়ার ইঞ্চ। করলাম নাম্বার 3 তে, কারণ এখানে যদি আমি নাম্বার 6 ইউজ করি আর স্পেসিং অনেক বেশি হবে এবং সেটা এটার ভায়োলেট করবে ম্যাক্সিমাম স্পেসিং যেটা 3H or 18 ইঞ্চ। কাজেই এখানে ইট মেক সেন্স, বিকজ আমি যদি এখানে নাম্বার 6 দেই আমাকে ম্যাক্সিমাম আই ক্যান প্রোভাইড স্পেসিং উইল বি 18 inch. কাজেই দ্যাটস মাচ মোর দেন 12 inch. সো দ্যাটস ওয়াই আমি নাম্বার 3 তে গেলাম এবং 12 ইঞ্চি সিলেক্ট করলাম, which is less than 3H or 18 inch. তো এটাই ছিল আমার এক্সাম্পলের শেষ। কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন অ্যান্সার দিতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার করার এই কিছুক্ষণের মধ্যেই। সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে আমি একটু জাম্প করে এখানে ফিরে আসব, আমি এখানে কিছু ভিডিও দেখাবো এবং ইউ ভেরি ইন্টারেস্টেড ইন দ্য ভিডিও। সো প্রথম যেটা একটা অ্যানিমেশন, ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যানিমেশন, হোপফুলি ইট উইল প্লে। এটা হচ্ছে সেগমেন্টের ব্রিজের কনস্ট্রাকশন। লেটস লুক অ্যাট ইট। Flashlight can burn through anything. Advertise Cardboard, so plastic, let's see. দেখ দেখতে পাচ্ছি এখানে ডেক, it's incremental launching. Turning, stretching, tapping, routing, segment,
Next year, approach slab. ফাইনাল যেটা এটাকে কাস্টিং প্রেস করতে হবে। Nice animation. Hope you enjoyed it. Beautiful animation. Let's close it. Let's see. Okay, the next one is a precast yard. I think একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে precast yard অপারেশনটা, এটা শর্ট ভিডিও. Let's watch it now. Some advertisement. Sorry about that. Too long. I have to skip it a little bit, but we'll see. Steam molds. So reusable. Testing দেখানো হবে কিভাবে স্কেচ করা যায়, এবং ইন্টারেস্টিংলি স্ট্যান্ডগুলো অনেক সময় 2-3 ফিট পর্যন্ত এলংগেট হয়। সেটার উপর বেস করে আমরা জানতে পারি কতটুকু ফোর্স আছে ওই প্রিস্ট্রেসিং স্ট্যান্ডে। বাকেট যেখানে ওটাকে অ্যাঙ্কর করা হবে। Can give us different positions of the strand, different layers. একটা I-beam দেখতে পাচ্ছি, একটা I-beam. A little bit.
এখান থেকে আমরা জানতে পারবো লোড কতটুকু এটার উপর। কাস্টিং রিমুভার। আরেকটা বানাচ্ছে। It's interesting beam. Anyway, I think we got the idea from here. Let's go to the next one. So অনেক ভিডিও পাবেন আপনারা যদি ইউটিউবে যান, অন্য জায়গায় যান আছে। আমি এখন দেখাবো কিছু সফটওয়্যার যেটা ফ্রিলি অ্যাভেলেবল। আমি ডেমনস্ট্রেট করার সময় পাবো না ডেমনস্ট্রেশন করার, কিন্তু এখানে কিছু আমাদের টেক্সাস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনে ভেরি রিসোর্সফুল হাইওয়ে ডিপার্টমেন্ট। সো আমি ওদের সঙ্গে অনেক কাজ করছি, ব্রিজ এভ্যালুয়েশনে, ব্রিজ রিট্রোফিটিং, load testing and other things like that, এবং নন ডিস্ট্রাকটিভ evaluation. সো এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে এই টেক্সাস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার সেকশন। অ্যামেজিং, এভরিথিং ইজ ফ্রি। ফর এক্সাম্পল আমি ইচ্ছা করলে এটা ইউজ করতে পারি, ব্রিজ জিওমেট্রি সিস্টেম। এটা যদি আমি যাই, এখানে কিছুই না, সিম্পল ইমেল দিলেই ইউ ক্যান ডাউনলোড ইট। এটা একটা যদি যদি দরকার পড়ে এটা ইউজ করা যেতে পারে জিওমেট্রিক ডিজাইনের জন্য। এটা হচ্ছে বিম কলাম অ্যানালিসিস, আমি প্রায় ইউজ করি, এটা আমি দেখাই। প্রিস্টেস গার্ডার সুপারস্ট্রাকচার ডিজাইন অ্যানালিসিস, এখানে আমি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের গার্ডার অ্যানালাইজ করতে পারি, এবং এখানে আমি যদি যাই, সেখানে একটা ডিসক্লেমার পরে আমি এখানে নাম দিব, আমার নাম আমরা অ্যাকসেপ্ট করলে এখানে আমি ডাউনলোড করতে পারবো। সো ইজিলি, খুবই ইউজার ফ্রেন্ডলি ইনফরমেশন, টোটালি ফ্রি। অ্যামেজিং, দিস ইজ অ্যাভেলেবল। আরো আছে ইনফরমেশন আছে, দেওয়া আছে, এবং কি কি ধরনের গার্ডার ইউজ করছে সেখানে বলা আছে। ইউ বিম আছে, স্ল্যাব বিম আছে, ডেক স্ল্যাব আছে, বক্স গার্ডার সবই আছে, এভরিথিং ইজ দেয়ার, এবং মুভিং লোড জেনারেটরও আছে। ভেরি নাইস। সেন্টার টু সেন্টার ডেভেলপমেন্ট টুল কিট, সরি বলতে বেন্ড ক্যাপ অ্যানালিসিস। এটা পুরোনো প্রোগ্রাম, ক্যাপ 18, কিন্তু এটা এটা ডস বেসড প্রোগ্রাম, বাট এখনো ইউজ হচ্ছে ভালোই। এটা দিয়ে আমি ইচ্ছে করলে বেন্ড ক্যাপ ডিজাইন করতে পারি। আমি নেক্সট আমার যে টক আসছে নেক্সট উইকে, মানডেতে হবে সাবস্ট্রাকচার ডিজাইনের উপরে, এবং ওয়েডনেসডেতে হবে ব্রিজ ইভ্যালুয়েশনের উপরে। সেখানে আমি দেখাবো কংক্রিট ওয়ার্কস, কালভার্ট, বক্স কালভার্ট অ্যানালিসিস, এটা অ্যাভেলেবল, এসএস টুলস, এফএম টুলস, সো হাইড্রোলিক কালভার্ট, হাইড্রোলিক অ্যাপ্রোচ, এবং সো অন। অনেক ধরনের ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাবে এখানে। কাজেই
জাস্ট ওয়ান্ট টু শো এটা খালি এক না, বিভিন্ন হাইওয়ে ডিপার্টমেন্টের ইউসেতে এদের ওন, কিন্তু আমার মনে হয় টেক্সাস ওয়ান অফ দ্য অ্যাডভান্স state who allows this to share freely with other users. Okay, so এখন আমি কুইকলি করব কারণ আমার মনে হয় অনেক কোশ্চেন আছে। এখানে আমি কিছু স্লাইড দিয়েছিলাম যেটা হয়তো সময় পাবো না কভার করার। যদি আমি সেগমেন্টাল ডেক ডিজাইন করি, আমি তো এতক্ষণ দেখলাম একটা স্ল্যাব ডিজাইন, ডেক ডিজাইন যেটা হচ্ছে আইগার্ডের উপরে। সেগমেন্টাল ডেকে তো আর ওটা ইন্টিগ্রেটেড ডেকের মধ্যে, সেটা কিভাবে করতে হবে? তো একটা জিনিস যেটা আমি পয়েন্ট আউট করতে চাই সেটা হচ্ছে যে পোস্ট টেনশন বক্স গার্ডারের যে টপ ডেক যেটা, এটা রিকমেন্ড করছে যে এটাকে ট্রান্সভার্সলি পোস্ট টেনশন করার জন্য। সেটা অনেক সময় আমি করি না, কিন্তু সেটা করা খুবই জরুরি ইভেন ফর শর্ট ওভারহ্যাংস। এটার জন্য ডিউরেবিলিটি বাড়বে, রেজাল্টস ইন লো লাইফ সাইকেল কস্ট, সেটা সামথিং টু পয়েন্ট আউট। তারপরে নেক্সট যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সভার্স অ্যানালিসিস কিভাবে করবো। এটা হয়তো যারা আপনারা সেগমেন্টাল ডিজাইন করছেন তারা জানেন, একটা 1 ফুট সেকশন নিতে হবে, নিয়ে এটাকে ট্রান্সভার্সলি অ্যানালাইজ করতে হবে এবং যে কোনো ভাবে এটাকে অ্যানালাইজ করা যায়। 2D হিসেবে করতে পারি। সো সেটাকে আমাকে এইগুলো কম্পোনেন্টগুলো দেখতে হবে, বিভিন্ন কম্পোনেন্টগুলোকে দেখতে হবে। এক্সাম্পল, আই থিঙ্ক এখানে এটা যে বেস্ট স্লাইড, আমি কিভাবে লাইভ লোডটা প্লেস করব। সো আমি যদি এইভাবে প্লেস করি সিমেট্রিক্যালি অন টপ অফ দ্য টপ ফ্ল্যাঞ্জ, তাহলে দেখছি যে আমি এখানে ইচ্ছা করলে এখানে এই স্ল্যাবের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট, পজিটিভ মোমেন্ট জেনারেট করতে পারবো, কারণ এটা হচ্ছে সর্ট অফ ফিক্সড ইয়ার এন্ড ফিক্সড ইয়ার, কাজে এটা পজিটিভলি ডিফর্ম করবে। সেটাকে সেই কনফিগারেশন ইউজ করে আমি সেটাকে ডিজাইন করতে পারি। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ওভারহ্যাং ডিজাইন করতে চাই এটা এইখানে, তাহলে আমাকে ট্রাকটা প্লেস করতে হবে অন দ্য ওভারহ্যাং। ব্যারিয়ার যেটা আগে দেখালাম, ব্যারিয়ারটা এখানে আছে, সেটার জন্য আমি ম্যাক্সিমাম নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট করতে পারি, সেভাবে ডিজাইন করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি এইখানে এই জায়গাটায় ডিজাইন করতে চাই এই ইন্টারফেসে, তাহলে আমাকে আবার সেই আগের তাতে ফিরে যেতে হবে, এইটাতে ফিরে যেতে হবে। যদি আমি ম্যাক্সিমাম নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট করতে চাই এই টপ স্ল্যাবে, তাহলে আমাকে ট্রাক প্লেস করতে হবে একটা এই দিকে, একটা ওভারহ্যাঙে, একটা অন্য ওভারহ্যাঙে, সেটা কন্ট্রোল করবে। যদি আমি একটা করতে চাই ওয়েবে, তাহলে আমাকে এভাবে প্লেস করতে হবে। সো উইথ লিমিটেড টাইম, দ্যাটস অল আই ক্যান টেল ইউ অ্যাবাউট সেগমেন্টাল ডিজাইন। যদি আরো আপনাদের দরকার থাকে তাহলে আপনাদেরকে আমি অ্যাডিশনাল রিসোর্স প্রোভাইড করতে পারি। আমি দেখালাম কারণ হচ্ছে যে আজকে যে টপিক ডেক ডিজাইন, সেটার সঙ্গে রিলেটেড, কারণ এই ডেকটাকে আমরা অন্যভাবে ডিজাইন করছি সেগমেন্টাল কনস্ট্রাকশনের জন্য। So I think Mr. Salman, if it's okay, I think we can go to the, I'm not sure how many questions are there. So let's try that because we limited time, right? About 20 minutes. Okay. Thank you, Dr. Yazdani, for a very nice and beautiful presentation. Especially the YouTube videos are very helpful, I believe. Thank you. I will to go as your time limit 25 minutes to 11. Thank you, sir. Let's go to the question and answer. Okay. Wow. Okay. Very informative. So a lot of questions. I'm not sure if I can mention all of them, but let's try to do this one by one. And we'll try to go all the way to 11 o'clock. That's okay. আমি যদি এখানে অ্যান্সার না দিতে পারি এগুলো, তাহলে প্লিজ রিচ আউট টু মি and put my email here. It will show up. Sir, these questions will be saved to our log, and if we may not able to answer all the questions, Okay, let's start this then. I will send the questions, remaining questions to you by email. Sure. Let me do this. Let me end show, so I can put my, actually I'm on the, let's do this. I can put here my email just in case for you if you want to reach out to me.
Let's try the questions one by one. So how can Mr. Islam, how can I replace the tendon after 5 to 10 years? Very difficult. Tendon difficult, priestess concrete tendon replace kora very difficult. Especially যদি দুটাই হয় পোস্ট টেনশন বা প্রিটেনশনের জন্য very difficult কারণ ওটাকে তো বন্ডিংটা তো আর রিপ্লেস করা যাবে না। কাজেই এটা very difficult, very expensive. আমার সাজেশন হচ্ছে as I mentioned before, do it right the first time. কারণ আনইউজুয়াল আমি যে বলেছিলাম গত ইতে যে পোস্ট টেনশনের মধ্যে যদি গ্রাউটের সমস্যা থাকে তাহলে করোশন হতে পারে, করোশন হলে ব্রিজের সার্ভিস লাইফ কমে যাবে এবং ওটা রিপ্লেস করা খুবই ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ইটস অলমোস্ট you might as well build the whole bridge all over again. So that's the question there. Mr. Mahmood, hi, unfortunately I missed 4 seismic sessions. I have attended 4 out of 8 seismic sessions. Will watching YouTube recording be counted as attendance? I don't want to miss the S engineering exam just for 1 session. So Mr. Mahmood, আমি এটা কোশ্চেনের ঠিক অ্যান্সার দিতে পারছি না, কারণ এটা আমার হাতে নয়, যারা অর্গানাইজার তাদের হাতে। আমি ঠিক রং কিছু বলতে চাচ্ছি না আপনাকে আর কি। So Mrs. Salman, can you note this question and reach out to our Yes, sir. Surely. administration so we can answer that one? Okay, you already said that, right, Mr. Salman? So Yes, sir. you said okay. Sinha, why DLA not included in the live load while calculating moment for deck in a transverse analysis? Can you explain? I'm not sure what DLA means. Can put in the chat. I can answer that question. Yeah. Dynamic load analysis. Oh, okay. Dynamic load analysis. So, এটা ডেকের জন্য সাধারণত আমরা ডাইনামিক লোড ডিজাইন করি না, আমরা স্ট্যাটিক লোডের জন্য করি, এবং ডেক ইজ অনলি ডিজাইন ফর গ্র্যাভিটি লোডস। দ্য নোশন হচ্ছে যে যদি ল্যাটারাল লোড থাকে, deck will move horizontally, so the effect on the deck is minimal. Actually, we don't design the superstructure for dynamic load. Only dynamic load will be the impact factor that I mentioned. Substructure is designed for that. I was saying for box girder, how we place curved tendons. That's a good question. I think I answered that last time. So box girder জন্য very difficult curved tendon place করা, কিন্তু ওটাকে ইচ্ছা করলে anchor করে through the segment we can do that. So between segments or between anchor points we can curve the tendon and do that, not gradually but in linear fashion. Earthquake load calculation example. So Mr. Islam, আমাদের একটা earthquake session আসছে, bridge design for seismic. It will be held, I think, is it next week? Mr. Salman, you know when? The seismic session? Yes, sir. It will be the last session actually, the 10th of March. Okay. So I They will take this one. yeah, I think that will be covered there, because if you see here, it is 3 hour, অত সময় নাই সবকিছু কভার করার জন্য. So that's the problem here. Is the relation of Fy and F prime C? There is no relation. F prime C হচ্ছে concrete strength, typically 28 days, আর Fy হচ্ছে steel yield strength. There is no relationship between them, so they are independent parameters. Critical range or limit of corrosion rate is mentioned in code, where we should take extra protection. So Mr. Talukdar, that's a good question. Should কোনো corrosion rate বলে কিছু নাই, কারণ it's difficult to predict. There's so many variables in corrosion: temperature, humidity, exposure to aggressive environment. So it's really up to the judgment of the designer যে আমরা extra protection দিব নাকি। কাজে আমরা যদি দেখি যে কংক্রিট কাভারেজ টেবিল দেখালাম, সেখানে আছে যে অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্টে কি করতে হবে, সেগুলো ফলো করা উচিত। তারপরে আমাদেরকে জাজমেন্ট ইউজ করতে হবে যে আমরা অন্য ফ্যাক্টরের জন্য, যেমন ধরুন একটা ব্রিজ আছে, কংক্রিট ব্রিজ নিয়ার এ কেমিক্যাল ফ্যাক্টরি, এখানে নাকি লট অফ গ্যাসেস আর গোয়িং আউট, সেটা একটা ক্রিটিক্যাল অ্যাগ্রেসিভ এনভায়রনমেন্ট, সেটা আসলে বলা নাই। সেভাবে আমাদেরকে লোকালি আমাদেরকে চিন্তা করতে হবে যে কি সিচুয়েশনে আমাদেরকে কি প্রোটেকশন ইউজ করতে হবে, এবং তাই নয়
আমরা অলওয়েজ ইচ্ছা করলে মিনিমাম থেকে বেশি দিতে পারি খাবার। How concrete cast in winter season like freezing and time period? আশা করি বাংলাদেশের জন্য নয় কিন্তু এটা এটা স্পেশাল একটা স্পেশাল কোয়েশ্চেন যেটা সেটা এই মুহূর্তে এত মানে এক্সটেন্সিভলি বলা সম্ভব নয়। টিআই এর গাইডলাইন আছে কোল্ড ওয়েদার কংক্রিটিং, যেটা আপনি ইচ্ছা করলে এসিআই ওয়েবসাইটে গেলে বুক স্টোরে গেলে দেখতে পারবেন অথবা অনলাইনে থাকতে পারে। সেটাকে দেখলে আপনি কিভাবে কোল্ড ওয়েদার কংক্রিট তাই না খালি আরেকটা পাবলিকেশন আছে হট ওয়েদার কংক্রিটিং, এক্সট্রিম হট ওয়েদারে কিভাবে কংক্রিট কাজ করতে হবে। I shared my email already, Mr. Islam. Mr. Sinha, if we provide curb with barrier, then is it required to design barrier for basic collision? Yeah, it still is. Good question. কারণ হচ্ছে কার্ভ তো অনেক ছোট, অত বড় নয়। যদি আমি চিন্তা করি একটা অ্যাস্ট্রো ভেহিকল যেটা অনেক উঁচু এবং বিভিন্ন কারণে ক্র্যাশ করতে পারে, ওয়েদারের জন্য বৃষ্টিতে দেখা যাচ্ছে না, সেখানে পানিতে স্লিপ করে গাড়িটা হিট করতে পারে, কার্ভের উপরে চলে যেতে পারে, অবশ্যই যেতে পারবে, যাবে না কেন। এখানে আনইউজুয়াল নয়, দেখা যাচ্ছে যে অনেক সময় গাড়ি একটা বাড়িতেও হিট করে কার্ভের উপর দিয়ে গিয়ে, কাজে সেটা আনইউজুয়াল কিছু না। কাজে না, ওটা কোনো ব্যাপার না। উইদাউট কার্ভ আমাদেরকে কলিশন ডিজাইন করতে হবে। Is there any other option, Mr. Mahmood? I'm not sure what that তাই নাকি আপনি কি মিন করছেন এখানে, কোন অপশন? ওকে, Salman may have answered that verbally. Mr. Mustafa, what will be design strip for culvert slab or slab bridge deck? How can we calculate shear for vehicle live load in culvert or slab bridge deck? Okay, so slab bridge deck তো আজকে বললাম কি স্ট্রিপ উইথ কি হবে। কালভার্টের জন্য অন্য অন্য পাবলিকেশন দেখতে হবে। অ্যাস্ট্রো কালভার্ট ডিজাইন গাইডলাইন আছে, সেখান থেকে আমরা পেতে পারি ওটা। শিয়ার তো আমরা সাধারণত ডেকে চেক করি না, কারণ হচ্ছে যে শিয়ার অত কন্ট্রোল করে না সাধারণত, বিল্ডিং এও তাই। আমরা স্ল্যাব সাধারণত চেক করি না, আনলেস বিল্ডিং এ যেটা হয় পাঞ্চিং শিয়ারের জন্য হয়তো ফ্ল্যাট স্ল্যাব বা ফ্ল্যাট প্লেট আমাদেরকে ডিজাইন করতে হতে পারে। Nazir, Mr. Alam, any bond problem with epoxy coated bar? Very good question. Of course, আমি যদি একটা আনপ্রোটেক্টেড একটা স্টিল ইউজ করি যেটাতে বন্ড কংক্রিটের সঙ্গে ভালো হবে, আমি যদি একটা এপক্সি কোটেড রিবার ইউজ করি সেটাতে বন্ড কম হবে, কারণ হচ্ছে যেহেতু ওটা স্লিপারি বেশি, কাজে দেয়ার ইজ মোর পটেনশিয়াল ফর বন্ড ফেলিয়ার। সেই জন্য ডেভেলপমেন্ট লেংথ আমাদের বাড়াতে হবে, এবং এই ফ্যাক্টরটা দেওয়া আছে, অ্যাস্ট্রোতে দেওয়া আছে, আই থিঙ্ক এসসিআইতে দেওয়া আছে, এটা 1.3 অর সামথিং লাইক দ্যাট। কাজেই আমরা যদি সেখানে যাই, সেখানে জানবো যে কিভাবে আমরা সেটা অ্যাড্রেস করব। আমাদেরকে ডেভেলপমেন্ট লেংথটা যখন চেক করব সেটা আমাদেরকে একটা পার্সেন্টেজ দিয়ে বাড়াতে হবে। Mr. Atikul Islam, how to determine horizontal collision force? সেটাও আমি তো পুরোটা কভার করিনি, অ্যাস্ট্রোতে সেটা দেওয়া আছে যে একটা স্ট্যান্ডার্ড ট্রাকের জন্য কতটুকু হবে, এটা ডিপেন্ড করে অন মাইলস পার আওয়ার অথবা কিলোমিটার পার আওয়ার স্পিডের জন্য। আর যদি এরান্ড ভেহিকল থাকে সেটার স্পিডের উপর ডিপেন্ড করবে, মোমেন্টামের উপর ডিপেন্ড করবে কতটুকু হরাইজন্টাল কলিশন ফোর্স হবে, এবং সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, আপনাকে ওই ডকুমেন্টে গিয়ে সেটা দেখতে হবে। Is it possible to share the AASHTO code? Okay, Mr. Abdul Rahman, thank you for the question. It's possible. Okay, আমি একটু ওয়ারিড কপিরাইট ভায়োলেশনের জন্য, কিন্তু আমি চেক করলাম কিছুদিন আগে যে আমি যদি পার্ট অফ দ্য AASHTO কোড পাঠাই তাহলে হয়তো এটা প্রবলেম হবে না আর কি, প্রোভাইডেড ইউ ডোন্ট শেয়ার টু মাচ। সো আমি আপনাদেরকে পার্ট অফ দ্য চ্যাপ্টার পাঠাতে পারি, হয়তো পুরো AASHTO কোড পাঠানো সম্ভব হবে না। তো আমি অনুরোধ করছি আপনাদের ইমেল করে আমাকে জানাতে যে কোন কোন চ্যাপ্টার আপনার লাগবে। পুরোটা তো অনেক বড়, সেটা তো সম্ভব নয় আর কি। আমি ইজিলি আপনাকে চ্যাপ্টার 5 পাঠাতে পারবো, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 9, এবং হয়তো আর দুইটা একটা আর কি হয়তো। কাজেই I'll try to do my best. The Sinha, if we make continuous deck,
or simple girder, does deck joint over pier conveys a negative moment to the simply supported girders. Okay, let me read it. Does deck or simple girder, does deck joint over pier conveys a negative moment to the simply supported girder? Well, এটা তো আমরা অটোমেটিক্যালি করছি, তাই না? আমরা তো ডিজাইন করছি নেগেটিভ মোমেন্টের জন্য। সো দ্যাট শুড বি অটোমেটিক্যালি কনভেড। এবং আগে যা বললাম যে এক্সট্রা রিনফোর্সমেন্ট পে করতে হবে যদি আমি ডেকটাকে কন্টিনিউয়াস করতে চাই ওভার সিম্পল গার্ডার্স। একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম থিকনেস অফ ডেক? আমি আজ কভার করেছি অলরেডি আজকে। 7 ইঞ্চি মিনিমাম অ্যাস্টো বলছে, এবং সেগমেন্টাল হলে 8 বা 9 ইঞ্চি মিনিমাম। অ্যাজ অপোজ টু বিএনবিসি অথবা এসিআই 318, এখানে কোনো মিনিমাম টেবিল নাই যে এইচ ওভার সামথিং যেটা এসিআইতে আছে, কাজে ওইগুলাকে আমাদের কনসিডার করতে হবে। টিপিক্যালি ডেক্স আর রিয়েলি হাইলি টেনশন কন্ট্রোল, কারণ মোমেন্ট হতো বেশি না, কাজে সেটা ইজ নট এ ফ্যাক্টর। ওকে, সালমান গনি, আই থিঙ্ক ইউ অ্যান্সার্ড দ্যাট। Take a class on balanced cantilever bridge design. Mr. Sinha. Well, আমাদের এই এসে ট্রেনিং প্রোগ্রাম অলরেডি ডিফাইন্ড, তো এর বেশি আমাদের যাওয়া সম্ভব হবে না। অলরেডি উই আর নিয়ারিং দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম, কারণ হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে এক্সাম দিতে, পরীক্ষা দিতে শিগগিরই পাইলট ট্রেনিং এর মধ্যে, সেটা হবে হয়তো ঈদের পরে ইনশাল্লাহ। কাজে এখন আর সময় নেই, কারণ এটা তো অলরেডি ভেরি ইন্টেন্সিভ প্রোগ্রাম ফর lot of training, lot of time. I really applaud you to sticking with this program. I know it's very difficult for you guys. Even বাসায় বসে কাজ করে সারাদিন, very difficult, but that you should be applauded for that. এখানে হয়তো এটা সম্ভব হবে না, ইনশাআল্লাহ আশা করি হয়তো ভবিষ্যতে এক সময় এটা আমরা চিন্তা করব। Mr. Ghulam Sarwar, can we design the slab of a multi-storied car parking structure by using AASHTO code? No, I don't think so. Not AASHTO. This আমি যেটা দেখলাম সেই AASHTO না, এটা অন্য পার্কিং গ্যারাজে আলাদা একটা স্পেসিফিকেশন আছে। এটা বললাম আজকে AASHTO LRFD সেটা অনলি ব্রিজ ডিজাইনের জন্য, কাজে পার্কিং স্ট্রাকচার ইজ নট ব্রিজ স্ট্রাকচার। কাজে আপনি ইচ্ছা করলে ওই কোডটা বের করে সেটাকে ফলো করতে পারেন। Hassan, how deck is generally connected with girders that generates negative moment for the support condition? আচ্ছা, আমি এটা দেখেছি আজকে, দেখি এখানে, let me see, share my screen here or maybe somewhere. বোধহয় এখানে এটা সর্ট অফ দেখা যাচ্ছে যে এই যে ডাবল বার বেরিয়ে আছে, যেটা স্টিরাপ, আমাদের গার্ডার স্টিরাপ, সেটা এখানে দেখা যাচ্ছে। ডাবল বার্স পারপাসফুলি, ইটস নট এ মিস্টেক। এগুলো প্রিকাস্টিংয়ের সময় এগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে এভাবে। সেখানে আমি যখন কাস্ট ইন প্লেস ডেক পোর করব, এটা হোপফুলি সাফিসিয়েন্টলি ডিজাইন যে এটা কম্পোজিট করবে এটাকে। ইটস এ গুড কোয়েশ্চেন। ইফ আই ডোন্ট হ্যাভ দ্য কম্পোজিট অ্যাকশন, তাহলে নেগেটিভ মোমেন্ট ডেভেলপ করবে না অবশ্যই। যেহেতু সিম্পলি সাপোর্ট এরকম হলে তো কোনো কোয়েশ্চেনই নাই, কাজে দ্যাট উইল force it to become composite, and that will be allowing us to develop the negative. Mr. Shaha, why is the top and bottom cover different for deck? আমি তো এটা অলরেডি আলাপ করেছি এটা নিয়ে। এক্সপোজারের উপরে, ডেকের উপরে অনেক বেশি ওয়্যার এন্ড টিয়ার হতে পারে, কাজে সেই জন্য কভার বেশি হবে। When the bridge on a river, is that exposed to weather? I think so. ব্রিজের উপরে, রিভারের উপরে হলে তো অবশ্যই এটা ওয়েদারিং অ্যাকশন হবে, বৃষ্টি পড়বে, উইন্ড আসবে, কাজে আই উইল ডিজাইন আ ব্রিজ অন এ রিভার অ্যাজ এক্সপোজ টু ওয়েদার। খালি তাই না, যদি কোস্টাল এরিয়াতে হয় অবশ্যই আমাকে কোস্টাল এক্সপোজার চিন্তা করতে হবে। আতিকুল ইসলাম, ইজ দ্য ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্ট কনসেপ্ট সেম ফর বিল্ডিং স্ল্যাব? না, আমি তো আজকে এটাও ক্লিয়ার করেছি যে বিল্ডিং এর জন্য ডিস্ট্রিবিউশন রিনফোর্সমেন্টের প্রয়োজন নাই, কারণ আমাদের কনসেন্ট্রেটেড লোড নাই বা সব সাধারণত কনসিডার করি না। এটা অনলি ব্রিজের জন্য।
HL93 ট্রাকটাকে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেম লাগবে ব্রিজে। Why lane load not used for the slab design? It is used. Okay, আমি যে টেবিল দেখালাম লাইভ লোড ক্যালকুলেশন, সেখানে ওখানে ট্রাক লোডও কনসিডার করা আছে এবং লেন লোডও কনসিডার করা আছে। দ্যাটস ওয়াই ইটস এ বিউটিফুল টেবল ইন মাই জাজমেন্ট। Okay, Chandradev, Mr. Chandradev, any bonding problem by using coated bar? এটা তো আমি অলরেডি রিপ্লাই করলাম। Mr. Ziaul Hassan, where will I get tech detailing? Just found the AS. No, I did also detailing today. আমি আজকে দেখিয়েছি কিভাবে এস থেকে আমি স্পেসিং বের করলাম, রাইট? এটা দেখানো আছে আজকের লেকচারে, হয়তো আশা করি আপনি দেখেছেন। Mr. Jahid, can you suggest any book or document of design life example? Document of design example of precast concrete bridge girders. Real life example will be more preferable. Well, I think all these are real life. আমি যে এক্সাম্পল করলাম আজকে, এটা হাইলি রিয়েল লাইফ। AASHTO is real life. Granted that ব্রিজের প্রবলেম হতে পারে রিয়েল লাইফে, ডিটারেশন হতে পারে, লোড ভেরিয়েশন হতে পারে, কিন্তু AASHTO তো রিয়েল লাইফ। টু মি ইজ রিয়েল লাইফ। অনেক ধরনের এক্সাম্পল আমি বলবো, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে প্রচুর ডিজাইন এক্সাম্পল আছে। Why are, Mr. Rafiqul Islam, why are assumed support condition for transverse segmental analysis? Why that, what that means? এটার মানে কি? Assume support condition. Okay, anyway. Mr. Bin Sharif, how the overlaying concrete slab will act compositely with the precast formwork? Will there be shear studs? Okay, এটা এখানেই দেখানো আছে। Actually, this is a very popular system right now. Actually, I cannot emphasize enough. আমাদের টেক্সাসে বেশিরভাগ ব্রিজে এখন এইভাবে করা হচ্ছে। কোশ্চেন ছিল shear stud, তো এটাই, this is the shear stud, দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এখানে shear stud, সেটা একটা কম্পোজিট করবে এবং it's very very economic system, very very, and all these girders are mass produced, all these panels are mass produced as well. Thank you for always giving great lecture. Thank you, Mr. Rahman. Mr. Rafiqul Islam, how can I do for future pre-stressing? Try to understand এই কোশ্চেনের মানেটা ঠিক কি বলতে চাচ্ছেন, যে ফিউচারে প্রিস্ট্রেসিং কেমন করে করা হবে স্ট্রাকচারের উপরে? ফিউচারে তো আর কোনো ইন্টারনাল প্রিস্ট্রেসিং এর কোনো ভাবে করা যাবে না। এক্সটার্নাল অফকোর্স আমরা আজকাল করছি, এক্সটার্নাল পোস্ট টেনশনিং, এটা স্টিল ব্রিজও করা যায়, কংক্রিট ব্রিজও করা যায়। এটাকে আপনি ইমাজিন করতে পারেন বাইরে থেকে কেবল দিয়ে, টেন্ডন দিয়ে এটাকে অ্যাঙ্কার করে সাইড ওয়াইজ স্ট্রেচ করলে এটা এক্সট্রা পোস্ট টেনশনিং দিতে পারবে, দ্যাট কুড বি ইউজফুল। Mr. Ahmed, how design maximum cantilever length from girder edge for wheel load or without wheel load, only footpath or beautification purpose? Okay, let me see the question. Path or beautification purpose? Well, it's multiple use for that edge is provided for multiple use. Beautification, yeah, partly aesthetic. Other issue হচ্ছে protection of the girders. আমি যদি একটা এজ কি বলে ওটাকে এজ ক্যান্টিলিভার না দেই, তাহলে আমি ইমাজিন করতে পারি কিভাবে ওয়েদারিং বেশি হবে গার্ডারের উপরে, স্পেশালি এক্সটেরিয়র গার্ডার। সেটা একটা প্রোটেকশন, ইজ সর্ট অফ এ বিল্ডিং কার্নিশ। বিল্ডিং এ কর্নিশ দিয়ে আমরা প্রোটেকশন করি ওয়ালটাকে, সেখানে সেভাবে এখানে আমরা ইচ্ছা করলে কেন, অবশ্যই আমরা এই ওভারহ্যাং দিয়ে গার্ডারকে প্রোটেক্ট করতে পারি। Those are the things to come to my mind, that purpose. Okay, Mr. Salman Goni answered that, hopefully same way. Mr. Shamim, can you briefly discuss the structural system of our Jamuna Bridge? Main structural elements such as girder, deck, pier and bearing,
If it's not possible, can you discuss in our next lecture? Okay, that's extensive subject because আমি জানি যে ওখানে আছে হাইওয়ে কম্পোনেন্ট, রেলওয়ে কম্পোনেন্ট, কাজে এটা 5 মিনিটে বলা সম্ভব নয়। আমি চেষ্টা করব, হয়তো সম্ভব হবে না। Anyway, I'll try my best. Masudur Rahman, if we design bridge over canal, is there a different formula? No, there is no different formula for that. It's same formula from AASHTO. Abdul Rahman, is it possible to replace the deck slab? Good question. It's very difficult. Rehabilitation করা যায়। আমি এমন ব্রিজ জানি যেখানে 7-8 বার রিহ্যাব করা হয়েছে। Still there are problems in the bridge. So replacing is expensive, it's costly, it will be a lot of disruption of traffic. So আমাদের idea হচ্ছে not to try to replace, but do it right the first time. That's advisable. Mr. Mustafa, is there need fatigue analysis for concrete deck slab? I don't think so, because the fatigue cracking is minimal in deck. It's mainly the shrinkage cracking and creep that's caused the cracking and temperature shrinkage. Let me see if I can finish all of them. We have a few minutes left. Abdul Karim Khan, sometimes we need to use thicker wearing surface to maintain longitudinal slope. Can we use internal mesh layer in thicker wearing surface to reduce crack? Yeah, I think that's advisable. Anything you can provide to help out, minimize the cracking. Sadikur Rahman, please send me the AASHTO code to my email. I'll try my best. Where is located the expansion joint segmented continuous box girder bridge? There is specification for that as well. Okay, send me AASHTO code and dimension the chapters. Okay. Mr. Ahmed, why distribution reinforcement for only positive reinforcement, not both positive and negative reinforcement? The issue here is the negative moment still to upore ache, near the top, right? যেহেতু ওটা টপে, এটা already is taking the live load and distributing it. But আমি চিন্তা করি bottom এ আছে positive reinforcement, সেটা kind of away from the load. That's where we need the distribution reinforcement. Mr. Shoaib Islam, can we use glass fiber at deck slab? Can I get a design guideline? Okay. Well, it's a completely different subject. Fiber in concrete. So, বিভিন্ন ধরনের fiber আছে, glass fiber, polymer fiber, steel fiber. It's a up and coming issue. AASHTO তে এখনো fiber recognize করা হয়নি এখন পর্যন্ত। SCI তে আপনারা জানেন যে shear design এ এখন currently it's included. কাজেই এটা যদি আমি AASHTO ফলো করি, আমি যদি গ্লাস ফাইবার ইউজ করি, এটা not recognized by AASHTO. There are many formulas we've seen for scour calculation. Which one use for scour calculation? এটা এই মুহূর্তে বলতে পারছি না। এটা হয়তো আগামী ক্লাসে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সাবস্ট্রাকচার ডিজাইনের সময়। Last question, Abdul Rahman. Sir, Jamuna Bridge had some issue and was repaired. Will you please briefly explain the reason? Okay. Yeah, I think some of these are confidential issues. আমি কিছু জানি, কিছু আজ করতে পারি, কিন্তু মনে হয় আমার পক্ষে বলা ঠিক হবে না, এখানে শেয়ার করা ঠিক হবে না, unless I am authorized by the authorities to do this. You hope to understand the confidential nature of that. So, Mr. Salman, hopefully you answered that also.